প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আকাশ বাংলার পক্ষ থেকে। আপনারা জানেন যে এই মাসটি শোকের মাস, দুঃখের মাস, বাঙালি জাতির খুব কষ্টের মাস। রক্তের আক্ষরে লেখা শোকাবহ অগাস্ট মাসে আজকে আমরা 25শে অগাস্টে আমাদের আকাশ বাংলার পক্ষ থেকে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে যে 5 জন অতিথি আছেন, আমি আপনাদেরকে সকলকে একে একে করে পরিচয় করিয়ে দেব। আর সর্বপ্রথমেই আপনাদেরকে একটি দুঃখের এবং মৃত্যুর সংবাদ জানাচ্ছি। সেটি হলো যে আমাদের মহান মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টরের কমান্ডার, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত বীরোত্তম, উনি আজকে মৃত্যুবরণ করেছেন। আকাশ বাংলার পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এই সিআর দত্ত বীরোত্তমের প্রতি, এবং আজকের অতিথিদের পক্ষ থেকে আমি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি যেন উনি পরপারে ভালো থাকেন। সুপ্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছি রক্তের আক্ষরে লেখা শোকাবহ অগাস্ট মাসের সেই আকাশ বাংলার পক্ষ থেকে আজকের এই আমাদের ভার্চুয়াল জুম অনুষ্ঠানের দর্শক শ্রোতাদের মাঝে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের মাঝে আজকে অতিথি হিসাবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা, লেখক, রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশের অত্যন্ত পরিচিত সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। আপনাকে স্বাগতম জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের সাথে বাংলাদেশ জাসদ এবং জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আপনাকে স্বাগতম জানাচ্ছি। উপস্থিত আছেন বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ এবং সিনিয়র সাংবাদিক, ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু। স্বাগতম জানাচ্ছি। উপস্থিত হবেন আমাদের সাথে 75-এর প্রতিরোধ যোদ্ধা এবং ভিএজিবি সংগঠনের সভাপতি শাহ মোস্তাইন বিল্লাহ আমাদের সাথে যুক্ত হবেন। আপনাদের সকল অতিথিদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধুকে 15ই অগাস্ট কালরাত্রিতে নির্মমভাবে বুলেটের আঘাতে হত্যা করা হয়। কিছু কুচক্রী, কিছু বিশ্বাসঘাতক, কিছু বিপদগামী যাদেরকে বলা হয়, আমরা যাদেরকে বিপদগামী বলি না, দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে যারা লিপ্ত ছিল, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা ফজিলাতুল ইসলাম মুজিব, ছোট্ট সেই রাসেল সহ সেই দিন হত্যা করা হয়েছিল 18 জন ব্যক্তিকে। আর এই সাথে সাথে যারা বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলেন সেই 200 জনের মতো প্রতিরোধ যোদ্ধাদেরকে নির্মমভাবে একে একে হত্যা করা হয়েছিল। সেটি বিচার আজও হয়নি। আমরা জানতে চাইব এই 15 আগস্টে সেদিন কি ঘটেছিল এবং তার পরবর্তীতে কি হয়েছিল, সেই বিষয়ে আজকের অতিথিদের কাছে জানতে চাইব। আমাদের প্রশ্নটি হলো, বঙ্গবন্ধুর হত্যা, 75-এর প্রতিরোধ ও পূর্বাপর, পরে এবং 75-এর পরে এবং আগে কি ঘটেছিল, কারা ঘটাইছিল, এই মূল সবকিছু নিয়ে আজকের অতিথিদের কাছে আমরা যাব। আমি সর্বপ্রথমেই আমাদের শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারক শামসুদ্দিন মানিক স্যার কাছে জানতে চাইব। স্যার, আপনি তো সেই সময় সবই জানেন, সবই দেখেছেন এবং এই বিষয়ে আপনি অবগতও আছেন। সেটি হলো যে 1975-এর 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে একটি প্রচার করা হয়েছিল যে সেদিন কোনো প্রতিবাদ হয়নি, কোনো জায়গায় কোনো মিছিল মিটিং হয়নি। কিন্তু আমরা যদি সেই সময়ের পত্রপত্রিকা বা সেই সময়ের যদি আমরা তদন্ত করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় কিন্তু প্রতিবাদ হয়েছে। এটি যেমন মিথ্যে, বাঙালি জাতিকে একটি মিথ্যে কথা প্রচার করা হয়েছিল যে প্রতিবাদ হয়নি, কিন্তু প্রতিবাদ হয়েছিল। আপনি যদি সেদিকে তাকান তাহলে আমরা দেখবো যে চট্টগ্রামে, ঢাকাতে, সিলেটে, টঙ্গীপাড়ায়, গোপালগঞ্জ, বরিশাল, কিশোরগঞ্জ, ভৈরব, খুলনা, যশোর, চাঁদপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, গফরগাঁও, এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে প্রতিবাদ হয়েছিল। 1975 সালের 23শে অগাস্ট রাজধানী ঢাকাতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছিল। সবকিছু মিলিয়ে স্যার, এই 15 আগস্টে আজকের আমাদের যে প্রশ্ন, বঙ্গবন্ধুর হত্যা এবং 75-এর প্রতিরোধ এবং পূর্বাপর, এই সম্পর্কে স্যার আপনার কাছে জানতে চাইব। শামসুদ্দিন মানিক। শুরুতে জাতির জনক
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেই ৭৫-এর ১৫ই আগস্ট যাদের হত্যা করা হয়েছিল তাদের সকলের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। এবং একই সাথে ২০০৪-এর ২১শে আগস্ট গ্রেনেড হত্যার মাধ্যমে আইভি রহমান সহ যাদের হত্যা করা হয়েছিল তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে আজকে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক মেজর জেনারেল সিয়া দত্ত উনি পরলোক গমন করেছেন, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। আপনার সাথে আমি একটি কথা দ্বিমত পোষণ করছি সামান্য, সেটি হলো তারা কিন্তু বিপদগামী নয়। তারা বিপদগামী নয় এই অর্থে যে তারা ছিল স্বাধীনতার শত্রু, সুতরাং তারা তাদের পথে তারা ঠিকই ছিল। ৭১-এর পরাজিত অপশক্তি এরাই কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেছে ১৯৭৫-এর ১৫ই আগস্ট, এবং তাদের নেতৃত্বে ছিল জিয়াউর রহমান। এবং জিয়াউর রহমান সম্পর্কে যেগুলো তথ্য বেরিয়ে এসছে, এবং আমি আগেই বলছি আমি কিন্তু বঙ্গবন্ধু হত্যা মামলার একজন প্রসিকিউশন টিমের একজন সদস্য ছিলাম। মামলাটি যখন হাইকোর্টে আসছে আমি তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আমি বঙ্গবন্ধু মামলার ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলাম। সিনিয়র অ্যাডভোকেট সিরাজুল হক সাহেবের নেতৃত্বে যে টিম ছিল প্রসিকিউশনের, আমি সেই টিমের একজন ছিলাম। সুতরাং আমার সেই আদালতের রায়, সাক্ষী প্রমাণ সব দেখার সুযোগ হয়েছে। তার ভিত্তিতে আমি আন্দাজ ভিত্তিক কথা বলছি না, তার ভিত্তিতেই আমি যে কথাগুলো বলবো। একটি কথা হলো যে জিয়াউর রহমান প্রথম থেকেই, যদিও সে ওপার গিয়েছিল, কিন্তু সে কিন্তু ওপার গিয়েছিল পাকিস্তানি চর হিসেবে। ২৪শে মার্চ সে পাকিস্তানি জাহাজ খালাস করতে গেছিল, এটা সকলের জানা, এগুলো তো আর নতুন করে বলার কিছু নেই। তখন বাঙালি সৈন্যদের চাপে পড়ে সে বাধ্য হয়েছিল আমাদের সাথে আসতে, এবং বাধ্য হয়েছিল বঙ্গবন্ধুর সেই ঘোষণা সেটা কিন্তু চাপে পড়ে পাঠ করতে। তারপরে সে যখন চলে গেল ওপারে, সেখানে সে শুরু করলো পাকিস্তানের চর হিসেবে কাজ করা। এবং সেই ব্যাপারে কিন্তু আমাদের কাছে, বাংলাদেশ সরকারের কাছে কিন্তু এভিডেন্স রয়েছে। কর্নেল বেগ নামে একজন পাকিস্তানি কর্নেল, পরবর্তী সে ব্রিগেডিয়ার হয়েছিল, ব্রিগেডিয়ার বেগ, সে যে চিঠি লিখেছিল মে মাসে জিয়াউর রহমানকে, সেই চিঠিতে বেগ লিখেছিল যে আমরা তোমার কাজে খুবই সন্তুষ্ট এবং ভবিষ্যতে তোমাকে আরো বড় দায়িত্ব প্রদান করব। তো এর চেয়ে বড় প্রমাণ তো আর দরকার নেই। তারপরে দেখেন ৭৫-এ বন্দুকের যুগে ক্ষমতা পাওয়ার পরে যেসব কর্মকাণ্ড জিয়াউর রহমান চালালো, প্রথমেই মুক্তিযুদ্ধের যে স্লোগান জয় বাংলা, সেটিকে সে দেশান্তর করল। তারপরে শাহ আজিজ, শুধু শাহ আজিজ নয়, তার পুরো ক্যাবিনেটে সব রাজাকারদের সে স্থান দিল। শাহ আজিজ, কর্নেল মুস্তাফিজ, তারপরে আপনার আলিম, সুলাইমান, সব কে না, তার ক্যাবিনেটের ৯০% ছিল আপনার মুক্তিযুদ্ধ বিরোধী। তো এই সব, এবং সেই সমস্ত বাংলা নাম জয় বাংলা তো সরালোই, বাংলাদেশ বেতার, বাংলাদেশ বিমান, সব বাংলা নাম সে সরিয়ে ফেলল। শুধু সরিয়ে ফেললো না, বঙ্গবন্ধু হত্যার ১২ ঘন্টার মধ্যে পাকিস্তান খুনি সরকারকে আপনার স্বীকৃতি প্রদান করলো। শুধু স্বীকৃতি প্রদান করলো না, সাথে সাথে ভুট্টো সরকার ৫০,০০০ টন খাবার এবং শত শত গজ কাপড় বাংলাদেশে পাঠালো এবং বলল যে বাংলাদেশ ইসলামিক রিপাবলিক হয়ে গেছে। এবং ভুট্টো তখন মধ্যপ্রাচ্যের সব দেশকে অনুরোধ করলো যে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করার জন্য। চীন কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের বড় শত্রু ছিল। সেই চীন কিন্তু বঙ্গবন্ধু জীবিত থাকাকালে স্বীকৃতি দেয়নি। ১৬ দিনের মাথায় চীন এই খনি সরকারকে স্বীকৃতি দিল। আরো অন্যান্য দেশ, সৌদি আরব ইত্যাদি, যারা আগে স্বীকৃতি দেয়নি, তারা সকলেই স্বীকৃতি প্রদান করল। এবং পাকিস্তানি পত্র পত্রিকায় ঘাটলে যেটা দেখা যায় যে তখন বাংলাদেশকে নিয়ে একটি কনফেডারেশনের প্রস্তাব নিয়ে পাকিস্তান কিন্তু এগিয়ে যাচ্ছিল, এবং এই ব্যাপারে জিয়া মোস্তাকেরও বিরাট ভূমিকা ছিল, তারা এগিয়ে যাচ্ছিল, কিন্তু সেটা নানান কারণে তখন সম্ভব হয়নি। কিন্তু আস্তে ধীরে
জিয়া পরিকল্পনা কিন্তু ছিল সেটাই, যে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাবে। সুতরাং জিয়ার ৭৫ পূর্ববর্তী ঘটনা, জিয়ার ৭১-এর ঘটনা এবং ৭৫ পরবর্তী ঘটনা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে যে বিষয়ে আমরা একেবারে কনক্লুসিভ, আমি একজন আইনজ্ঞ হিসেবে যে কনক্লুসিভ সিদ্ধান্তে আসতে পারি সেটি হলো এই, যে জিয়া ওপার গিয়েছিল, পাকিস্তানি চর হিসেবে কাজ করেছে, সে কোনোদিন বাংলাদেশের পক্ষে ছিল না, এবং সে মুক্তিযুদ্ধের পরে তো পাকিস্তানের সাথে কনফেডারেশন করার চেষ্টা করেছে, সাথে জিয়াও মুস্তাকও ছিল এবং আরো অনেকেই ছিল। আর বঙ্গবন্ধু হত্যার ব্যাপারে জিয়ার ভূমিকাটা, এই ব্যাপারে তো সন্দেহের কোনো অবকাশই নেই। প্রথমত আপনার যে অ্যান্থনি ম্যাসকেনার সাহেব যে ইন্টারভিউ নিয়েছিলেন ফারুক রশিদের, সেখানে ফারুক রশিদ স্পষ্ট ভাষায় বলেছে যে যে তাদের সেই ভাষণটা সেটাও কিন্তু আদালতের সাক্ষী হিসেবে প্রদান করা হয়েছিল। সেখানে তারা বলেছে যে বহুদিন আগে থেকেই জিয়ার সাথে তারা সংযোগ রক্ষা করত এবং জিয়াকে তারা বলেছে তাদের পরিকল্পনা বঙ্গবন্ধু হত্যার, এবং জিয়া বলেছে তোমরা চালিয়ে যাও, আমি তোমাদের সাথে আছি। ফারুক পরবর্তীকালে ৩০শে মে লন্ডনের সানডে টাইমস পত্রিকায় এক বিরাট ইন্টারভিউ দিয়েছিল। সেখানে সে একই কথা বলেছে, সে বলেছে যে বহুদিন থেকেই জিয়ার সাথে তাদের বঙ্গবন্ধু হত্যার ব্যাপারে তাদের আলাপ আলোচনা চলছিল। এখানে আরেকজনের বই, মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী, উনি কিন্তু এই মামলার সাক্ষী ছিলেন না, বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী ছিলেন না, বরং উনি জিয়ারই কাছের লোক ছিলেন। উনি একটি বই লিখেছেন যে একজন জেনারেলের নীরব সাক্ষ্য। সেখানে উনি লিখেছেন উনি জিয়ার বাসায় প্রায় যেতেন। একদিন যখন, জানুয়ারি মাসের কথা, একদিন যখন জিয়ার বাসা থেকে বেরোলেন, তখন দেখেন গেইটে দাঁড়িয়ে আছে কর্নেল ফারুক। এটা তার কাছে খটকা লেগেছিল এবং তার মনে সন্দেহ হয়েছিল কি ব্যাপার। তখন উনি জিয়াকে এই কথাটি বলেছিলেন যে কি ব্যাপার, একজন জুনিয়র অফিসার তোমার কাছে এখানে দাঁড়িয়ে আছে তোমার গেইটে। জিয়া তার কোনো সদুত্তর দিতে পারেনি। ইদানিং নুরুল ইসলাম সাহেব, যিনি সেই সময় বাংলাদেশের প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন, উনি একটি বইটি লিখেছেন যে উনি তখন আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বঙ্গবন্ধু হত্যার আগে। তখন জিয়াউর রহমান তাকে বলেছিলেন যে দেখেন আপনি আমেরিকা কেন যাচ্ছেন, দেশে খুব শীঘ্র পরিবর্তন হতে যাচ্ছে এবং আপনাকে প্রয়োজন হবে। তো এটা তো ক্লিয়ার ইন্ডিকেশন ছিল কি পরিবর্তন হবে। এবং ভুট্টো কিন্তু 18 এপ্রিল কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রকাশ্যে বলেছিল, এটা 74-এর কথা, প্রকাশ্যে বলেছিল যে এই উপমহাদেশে বিরাট রাজনৈতিক পরিবর্তন হতে যাচ্ছে। তারপরে ভুট্টো আসলো জুন মাসে বাংলাদেশে বিরাট বাহিনী নিয়ে, তার সাথে দুজন সাংবাদিক দেশে ফেরত যেয়ে বলেছিল, একজন বলেছিল যে বাংলাদেশে খুব শীঘ্রই সামরিক হস্তক্ষেপ হতে যাচ্ছে, আরেকজন নাম করা সাংবাদিক জেডে সোলেরি বলেছিল যে যতদিন শেখ মুজিব বেঁচে থাকবে ততদিন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো উন্নয়ন ঘটবে না। তো এই সব যদি আমরা মিলাই, তাহলে একটা জিনিস তো অত্যন্ত স্পষ্ট যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আরো আসি, আমি সাক্ষীর ব্যাপারে আসি, যে সাক্ষীগুলো আমরা পেয়েছি। একটি সাক্ষী কর্নেল হামিদ, উনি 9 নম্বর সাক্ষী ছিলেন মামলায়। ওনার সাক্ষী অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 14ই অগাস্ট বিকেলবেলা, তার মানে বঙ্গবন্ধু হত্যার কয়েক ঘন্টা আগে, ডালিম এবং নূর তারা ওই যে ক্যান্টনমেন্টের টেনিস কোর্ট, যে সামরিক বড় বড় কর্তাদের মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের টেনিস কোর্টে তারা টেনিস খেলছিলেন, জিয়াউর রহমান সহ অন্যান্য। সেখানে ডালিম এবং নূর গেল। তো শফিউল্লাহ সাহেব তখন কর্নেল হামিদকে বললো যে তাদের জিজ্ঞেস করো তারা এখানে কেন এসছে। তারা তো প্রথমত জুনিয়র অফিসার, দ্বিতীয়ত দুইজনই বরখাস্তকৃত অফিসার। এদের যখন জিজ্ঞেস করলো, তো নূর তখন বলল যে আমরা জেনারেল জিয়াউর রহমানের নিমন্ত্রণে এখানে এসেছি। এটা কিন্তু তার মানে হত্যার কয়েক ঘন্টা আগে জিয়া, নূর এবং ডালিমের সাথে একত্রে ছিল। এরপরে কর্নেল সাফায়েত জামিল সাহেব, উনি যখন সকালবেলা সবাইকে ডাকলেন, জেনারেল শফিউল্লাহ, উনিও শফিউল্লাহ সাহেবের বাড়িতে যখন যাবেন, তো উনি নামলেন পথে ডেপুটি চিফ অফ স্টাফ জিয়াউর রহমানের বাড়িতে, এবং উনি যখন যে বললেন
জিয়াউর রহমানকে যে জাতির পিতাকে তো হত্যা করা হয়েছে, জিয়া তখন বললো ইংরেজিতে, সো হোয়াট, প্রেসিডেন্ট ইজ কিল্ড, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার, মেনটেইন দ্য কনস্টিটিউশন। ইংরেজিতে পুরো কথাগুলো বলেছেন, যেটা সাক্ষীতে এসছে। যেখানে উনি ঘৃণা প্রকাশ করবেন, দুঃখ বেদনা প্রকাশ করবেন, সেখানে উনি বললেন প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, তাতে কি হয়েছে? তো তার এই যে অভিব্যক্তি, সেটা থেকে তো পরিষ্কার যে জিয়া ছিল। এরপরে কিন্তু 18 তারিখে সাফার জামিল সাহেব জেনারেল শফিউল্লাহকে পরিষ্কার ভাষায় বলেছেন যে দেখেন, ডোন্ট ট্রাস্ট ইউর ডেপুটি, অর্থাৎ ইংরেজিতে বলেছেন, সাক্ষীটা ইংরেজিতে এসছে, যে আপনার ডেপুটি জেনারেল জিয়াকে বিশ্বাস করবেন না, উনিও এই হত্যাকাণ্ডের সাথে ছিলেন। সাফার জামিল সাহেব 18 তারিখে বলেছেন, এটা শফিউল্লাহ সাহেব তার এভিডেন্সে উনি যখন 45 নম্বর সাক্ষী হিসেবে আদালতে সাক্ষী দেন তখন এই কথাটি পরিষ্কার ভাষায় বলেছেন। এবং আরেক সাফার সাহেব আরো বলেছেন, উনি যখন জিয়ার বাসায় গেলেন তখন দেখলেন জিয়া ফুলি ড্রেসড এবং শেভ করা অবস্থায়। এবং শফিউল্লাহ সাহেব একই কথা বলেছেন যে খুব অতি প্রত্যুষে সবাই যখন আসলো, খালেদ মোশাররফ আসলো নাইট ড্রেস পরে, অন্যান্যরা ওই একই অবস্থা, কেউ ঘুম থেকে উঠেছে অতি সকাল তখন, কিন্তু জিয়াউর রহমান ফুলি শেভড এবং ফুলি ইনফর্ম, যার থেকে শফিউল্লাহ সাহেব বলেছেন যে এইসব এভিডেন্স থেকে যেটা পরিষ্কার হয়ে গেল যে জিয়াউর রহমান এই খুনের সাথে জড়িত ছিল। এবং আরেকটি কথা, জড়িত ছিল বলেই 26শে সেপ্টেম্বর তারা একটি ইনডেমনিটি আইন অধ্যাদেশ করলো। প্রথমে স্যার আপনার কাছে এই জায়গায় আসবো, আমি একটু সাইদ ভাইয়ের কাছে যাচ্ছি, আসবো এই জায়গা থেকে, আসবো এই যে ইনডেমনিটি অর্ডিন্যান্স থেকে আসবো। সাইদ ভাই, আপনি মানিক স্যারের কথা শুনেছেন, মাননীয় প্রধানমন্ত্রী গত 15ই আগস্ট আবারও উনি বলেছেন যে 15ই আগস্টে 75-এর যে বঙ্গবন্ধুর হত্যার সাথে যে এই যে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, সেখানে বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে উনি আবারও জড়িত থাকার জন্য উনি দোষারোপই করেছেন এবং অভিযোগও করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জিয়াউর রহমান খুনিদের বিভিন্ন দূতাবাসে, বিশ্বের বিভিন্ন দূতাবাসে উনি চাকরি দিয়ে পৃষ্ঠপোষকতা করেছেন, ইনডেমনিটি বিল জারি করে বঙ্গবন্ধুর হত্যার পথ বন্ধ করে দিয়েছিলেন এবং খুনের সাথে জড়িত আছে বলে উনি সেই সময় আন্তর্জাতিক আদালতে তদন্ত কমিশনের জন্য চেয়ারম্যান টমাস উইলিয়াম বাংলাদেশে আসতে চেয়েছিলেন, সেটা ভিসাও উনি দেয়নি। সেই সময় এই যে আজকে যে একটা কথা উঠতেছে যে কমিশন গঠন করার ব্যাপারে, আমাদের জাহিদুল হাসান পিন্টু ভাই এই ব্যাপারে অনেক কাজ করেছেন এবং বঙ্গবন্ধুর হত্যার কমিশন গঠন করার জন্য উনি বিভিন্ন সময় ওনার লেখায় কথায় বলেছেন এবং অনেক সিনিয়র সাংবাদিকরাও বলেছেন, আপনারাও বলেছেন। তো সেই সময় যে বঙ্গবন্ধুর হত্যার সাথে যারা মানে জড়িত ছিল এবং যারা সামনে পিছনে যারা ছিল, সেখানে যদি আওয়ামী লীগের যদি নেতারাও যদি জড়িত থাকে, সেই জায়গাতে কি আমাদের কি দাবি করা কি উচিত হবে কিনা যে বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য একটি কমিশন গঠন করা হোক? আর মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্যের সাথে আপনি কি মনে করেন? এবং মানিক স্যার যে বললো সবকিছু মিলে বলবেন, ছোট ছোট করে বলবেন, আমরা তাহলে আবার পিন্টু ভাইয়ের কাছে যাব, প্রধান ভাইয়ের কাছে, অনেক কাছে। জি সাইদ ভাই। আমি একটু পিছন থেকে আসতে চাই। নিঃসন্দেহে একটা বেদনাদায়ক স্মৃতি। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান সরকার অন্তত 2 বার ফাঁসিতে ঝুলাতে চেয়েছিল, পারেনি, তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি, কিন্তু বাঙালি কুলাঙ্গারদের হাতে তাকে জীবন দিতে হয়েছে। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনার সঙ্গে পিছনের এক ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে, সেটা হচ্ছে পলাশীর ষড়যন্ত্র। আর এই ধানমন্ডির ষড়যন্ত্র কিংবা 15ই আগস্টের ষড়যন্ত্রে কিছু মিল রয়েছে। পলাশীতে ঘাতকরা তারা নবাব সিরাজউদ্দৌলার খুব কাছে ছিল, তার কাছের লোক, তারা প্রশাসনে ছিল, তারা সেনাবাহিনীতে ছিল, মানে সেই সময় সিরাজউদ্দৌলার বাহিনীতে ছিল, তারা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে খুবই কাছের মানুষরা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, বিদেশি চক্রান্ত তো ছিল। ঠিক তেমনই করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গেও এই কাছের লোকেরাই জড়িত রয়েছে। তারা দলের মধ্যে ছিল, ক্ষমতাসীন দলে ছিল, প্রশাসনে ছিল, সেনাবাহিনীতে ছিল। আমাদের একটু নির্মোহ বিশ্লেষণ করা দরকার যে স্বাধীনতার পরে আমরা এই প্রশাসন, সেনাবাহিনী আমরা কিংবা রাজনৈতিক সংস্কার করতে পারিনি, যে কারণে এখানে শত্রুরা, জাতির শত্রুরা এবং বঙ্গবন্ধুর ঘাতকরা
তারা ঘাপটি মেরেছিল। অর্থাৎ পাকিস্তানে রেখে যাওয়া প্রশাসনই স্বাধীন বাংলাদেশে বহাল ছিল। পাকিস্তানের যে সেনাবাহিনী, এমনকি যুদ্ধ ফেরত সেনাবাহিনীদেরকেও এখানে কিন্তু স্থান করে দেওয়া হয়েছিল, তাদেরকে সেনাবাহিনীতে নেওয়া হয়েছিল। তো এই যে সংস্কারটা, অর্থাৎ যে ডিসি, যে এসপি, যে সচিবরা যারা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল, যারা মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকার চেষ্টা করেছিল, যারা ডিস্টার্ব হচ্ছে কি, শোনা যাচ্ছে তো? যারা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল, সেই সচিব, সেই ডিসি, সেই এসপি, সেই ওসিরা, তারা কিন্তু প্রশাসনে ছিল, সংস্কারটা করা হয়নি। অর্থাৎ পাকিস্তান প্রশাসনটা বহাল ছিল। এমনকি সেনাবাহিনীর অভ্যন্তরে তো এখানেও যারা পাকিস্তান ফেরত, এমনকি যারা মুক্তিযুদ্ধের সঙ্গে বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেছে, তাদেরকেও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত রাখা হয়েছিল। দলকে সংস্কার করা হয় নাই। দলের মধ্যে যিনি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন তাজউদ্দিন আহমেদ, তার সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায়। এখানে যিনি কলকাতাতে, অর্থাৎ প্রবাসী সরকার, মুজিবনগর সরকারের ভিতরে ষড়যন্ত্র করেছিলেন, সেই মুশতাক আহমেদ, তিনি খন্দকার মোশতাক খুব কাছে এসে পড়েছিল এবং প্রশাসনের খুব কাছাকাছি ছিল। এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে সমাধানের জন্য বঙ্গবন্ধু তার আত্মবিশ্বাস, তার দৃঢ় প্রত্যয় দিয়ে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবং তার একটা ধারণা ছিল, এবং উনি অনেকবার বলেছেন, আরে বাঙালিরা আমার গায়ে হাত দেবে না, কিন্তু বাস্তবিকতা সেটা দিয়েছে। এর কারণ হচ্ছে যে পাকিস্তানি রাষ্ট্রযন্ত্রটার একটা পরিবর্তনটা আমাদের দরকার ছিল। বঙ্গবন্ধু, আপনি বলেছেন যে বঙ্গবন্ধু আর হত্যার পর হ্যাঁ প্রতিরোধ হয়েছে, প্রতিবাদ হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরে যে প্রতিবাদ, যে প্রতিরোধ দরকার ছিল দলের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, সেটা কিন্তু হয়। আমরা সেটা করতে পারিনি কেন, সেটারও একটা নির্মোহ আলোচনাটা আমার মনে হয় দরকার। অর্থাৎ আমি এখানে দুটো ঘটনার উল্লেখ করতে চাই। যেভাবেই ধরুন, একটা হলো তাজউদ্দিন আহমেদের সঙ্গে বঙ্গবন্ধু স্বাধীনতার পরে দলকে, মুক্তিযোদ্ধাদেরকে কন্টেন করার ব্যাপার, ধারণ করার ব্যাপার, কিন্তু সেখানে মুক্তিযুদ্ধের নায়ক কান্ডারি তাজউদ্দিন সাহেবের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়ে যায়। এমনকি জাতীয় সমাজতান্ত্রিক দল, যারা তার খুব নেতারা, যারা তার কাছে ছিল, তাদের সঙ্গে দূরত্ব হয়। এর জন্য কতটুকু জাসদ নেতারা দায়ী, কতটুকু সরকার কিংবা অন্যরা বঙ্গবন্ধুর পাশের লোকেরা দায়ী, সে আলোচনায় আমি যেতে চাই না, কিন্তু দূরত্বটা তৈরি হয়েছিল। যে কারণে জাতি রাজনৈতিকভাবে যে ঐক্যটা দরকার ছিল, সেই ঐক্যটা কিন্তু ছিল না। প্রশাসনের যে সংস্কারটা দরকার ছিল, সেই সংস্কারটা ছিল না। যে কারণে জাতির এই মহানায়ককে, তাকে জন্য যে প্রতিরোধ দরকারটা ছিল, সেটা কিন্তু সেইভাবে হয় নাই। কিন্তু বঙ্গবন্ধুর প্রতি মানুষের শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং এগুলো সবই ছিল, কিন্তু রাস্তায় নামবার জন্য যে নেতৃত্ব দরকার ছিল, সেই নেতৃত্বটা ছিল না। যার কারণে এটা বিলম্বে হলেও মানুষের হৃদয়ে আবার বঙ্গবন্ধু তার স্থান পেয়েছেন, মানুষ এবং ইতিহাসে তার জায়গাটা তৈরি হয়েছে। অতএব এই জায়গাটা আমাদের বুঝতে হবে, বঙ্গবন্ধুই, তার দেশপ্রেম, দেশের প্রতি তার ভালোবাসা, তার ত্যাগ। বাংলাদেশের ইতিহাসে অনেক নায়ক আছে, কিন্তু মহানায়ক একজনই, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ নিয়ে কোনো সংশয়ের ব্যাপার নাই। কিন্তু এখানে দুটো জিনিস বোঝা দরকার। একটা হলো মুক্তি সংগ্রামী, স্বাধীনতার সংগ্রামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একটা হলো শাসক শেখ মুজিবুর রহমান। কিংবা এই শাসক শেখ মুজিবুর রহমান কিন্তু একা না, তার সঙ্গে একটা অংশ ছিল, এবং এই লোকগুলো তারা বঙ্গবন্ধুকে রক্ষা করা কিংবা বঙ্গবন্ধুকে সঠিক পথে কিংবা সঠিক তথ্য দিয়ে তারা সাহায্য করেছিলেন কিনা, সেই প্রশ্ন দেখা যায়, সেই প্রশ্ন করাই যায়। তা না হলে এটা কি করে সম্ভব, আমি তো ভাবতে পারি না। আমি বিস্মিত হই, কি করে একের পর এক, আমি নাম ধরে তো বলতে পারি, সবাই গিয়ে শপথ নিলেন। বঙ্গবন্ধুর লাশ যখন 32 নম্বরে পড়ে আছে, তখন সেই লাশকে রেখে কি করে বঙ্গবন্ধুর সঙ্গীরা, 4 নেতা, আমি স্যালুট জানাই, আমি 4 নেতাকে স্যালুট জানাই। তো কিন্তু বাকিরা তারা কি করলেন, তারা গিয়ে একে একে শপথ, যারা পরবর্তীতে অনেকে আওয়ামী লীগের পলিটিক্সের সঙ্গে ছিলেন। এই জায়গাগুলো আমার মনে হয় দরকার, বিশ্লেষণ করা দরকার। জিয়াউর
জিয়া রহমানকে কেন জিয়া রহমানকে এই গুরুত্বটা, জিয়া রহমান যদি এই সমস্ত ইনফরমেশন থাকার পরেও, আমি জানি না কতটুকু ইনফরমেশন ছিল, তো এগুলো থাকার পরেও জিয়া রহমানকে কেন বিশেষ পোস্ট তৈরি করে, হয় জিয়া রহমানকে ডিপটি চিফ অফ স্টাফের তো কোনো পোস্ট ছিল না, আমি যতদূর জানি যে সেই পোস্টটাকে তৈরি করা হয়েছিল জিয়া রহমানের জন্য, তাকে বিশেষ ব্যবস্থায় ডেপুটি চিফ অফ স্টাফ করা হয়েছিল। হ্যাঁ, জিয়া রহমান তো বেনিফিট। তো এখন আমি যেটা বলি, যেটা হ্যাঁ পিন্টু সাহেব যেটা করেছেন, আমিও মনে করি একটা কমিশন হওয়া দরকার। এই কমিশনের মধ্য দিয়ে বের করা দরকার দলের ভিতর, দলের বাইরে এবং বিদেশি কি চক্রান্ত ছিল। এটাকে বিপদগামী কয়েকজন সদস্যের ব্যাপার না, মাত্র কয়েকজন সেনা সদস্যরা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন এমনটা ভাববার কোনো কারণ নাই। এর সঙ্গে ভিতরের চক্রান্ত ছিল, দেশের ভিতরের চক্রান্ত ছিল, ঘাতকরা ছিল, এখানে আঞ্চলিক অর্থাৎ এখানে পাকিস্তানিদের হাত ছিল, এবং এখানে যেটা হচ্ছে যে লরেন্স লিপসুস আকার ইঙ্গিতে বলেছেন, এবং মানিক ভাই খুব ভালোভাবে জানেন, তার ওখানে কর্নেল তাহেরের মামলা সাক্ষী দিতে এসেও তিনি ইঙ্গিত করে বলেছেন, স্পষ্ট করে বলেছেন যে এখানে মার্কিন সাম্রাজ্যবাদের এক দেশি ধরনের বিদেশি ষড়যন্ত্র আছে। ছিল। জি, সাইদ একেবারে ভাই আসবো, স্পষ্ট করে সাইদ ভাই, এই সাইদ ভাই জায়গাটা আসবো, আমি আসবো। এক লাইনে শেষ জি, করি। জি, এগুলো নির্মোহ বিশ্লেষণ দরকার, এবং একটা কমিশনের মধ্য দিয়ে সত্য প্রকাশ করাটা জাতির জন্য, ট্রুথ কমিশন জাতীয় একটা জি, কমিশন গঠন করা জরুরি বলে আমি মনে করি। জি, জি। আমি শাহ মোস্তাইন বিল্লাহ ভাইয়ের কাছে যাবো। উনি একজন প্রতিরোধ যোদ্ধা এবং ভিএজিবির সভাপতি, কানাডায় অবস্থানরত। উনি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলেন। সাইদ ভাই যে কথাটা বলল যে সেই সময়ে যে আওয়ামী লীগের যে যারা শীর্ষস্থানীয় নেতা ছিলেন, 4 জন সূর্য সন্তান ছাড়া, জাতীয় 4 নেতা ছাড়া বাকিরা কেউ কোনো প্রতিবাদ করেনি, এবং বঙ্গবন্ধুর সাথে জাসদের সাথে একটা দূরত্ব হয়েছিলেন। এই বিষয়টাকে নিয়ে আপনি কি বলবেন? এবং আজকের এই আলোচনা আপনি মোটামুটি 2 জন আলোচকের কথা শুনেছেন, ছোট করে একটু বলবেন, যে তাহলে আমরা আবার আপনাদের কাছে আসতে পারবো। শাহ মোস্তাইন বিল্লাহ, একজন প্রতিরোধ যোদ্ধা। এটা তো ফ্যাক্ট, এটা ফ্যাক্ট যে বঙ্গবন্ধু মৃত্যুর পরে তারই অনেক সহকর্মী এবং এটাও ফ্যাক্ট যে চার জাতীয় নেতা তিনি রাজি হন এবং তাদেরকে কারাগারে নেওয়া হয়েছিল এবং অবশেষে যে বিষয়টা এখানে বিশেষ নজর দিয়ে বলার প্রয়োজন রয়েছে, যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে শুধু অভ্যুত্থান হয়নি, তাকে হত্যা করা হয়েছিল সপরিবারে, এবং হত্যার পর হত্যাকারীরাই কিন্তু রাষ্ট্রপতি এবং সবকিছু তারাই নিয়ন্ত্রণ। যদি আমরা তুলনা করে দেখি যে 6 বছর পরে জেনারেল জিয়াকে যখন হত্যা করা, জেনারেল জিয়াকে হত্যা করার পর হত্যাকারীদেরকে পরাজিত করা হয়েছে, নিশ্চিহ্ন করা হয়েছে। কারা করেছে? যারা জেনারেল জিয়ার সরকারের নিয়ন্ত্রণে। এই সময় জেনারেল এরশাদ সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে অভিযান করেছেন, আর বিচারপতি সাত্তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতা। অর্থাৎ বিএনপি এবং জিয়াউর রহমানের শাসনের ধারাবাহিকতাটা তখন ছিল বলে বাকিটা সামলানো সম্ভব। এবং তারপরে এও আমরা দেখেছি যে জিয়াউর রহমানের মৃত্যুর পরে মানুষ মুক্ত হবে তাই জানা যায় যাওয়ার সুযোগ। অন্যদিকে বঙ্গবন্ধুর মৃত্যুর পর যারা তাকে হত্যা করেছে তারাই রাষ্ট্রপতি, এটা হচ্ছে মৌলিক দিক। আর তারপরে যে কথাটা হয়েছে সেটা হলো যে বঙ্গবন্ধুকে টুঙ্গিপাড়াতে দাফন করতে যখন নিয়ে যাওয়া হয়, তখন মিলিটারিরা সেখানে নিষেধাজ্ঞা জারি করেছিল যাতে এলাকাবাসী সেই জানাজা, এবং এরকম কড়াকড়ির মধ্যেই বাধ্য হয়ে তাকে দাফন করা। যদি বলা হয় যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে মানুষ তার জানাজা অংশগ্রহণ করে না, সেদিকে জিয়াউর রহমানের মৃত্যু করে লক্ষ্য প্রমাণ এই প্রমাণ হয় আর জেনারেল জিয়া হচ্ছে ভুল কথা। কারণ দুইটার প্রেক্ষাপট দেখতে হলো একটা দিক, একটা হচ্ছে যে প্রতিরোধের বিষয়। প্রতিরোধ যে একেবারে হয়নি তা না, বিচ্ছিন্ন ভাবে হয়েছে। আমি নিজেও একজন প্রতিরোধ সেনাবাহিনী, আমি বিস্তারিত ভাবে সেগুলো না বলে এটুকু বলতে চাই বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন স্থানে এই প্রতিরোধ গুলো। কিন্তু একটা দল ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার পরে দল উচ্ছেদ হয়েছে, দলের প্রধানকে হত্যা করা হয়েছে,
স্বাভাবিকভাবে যে প্রত্যেকটা আছে দলের অন্যান্য নেতা তো আছি, এবং এটা যে ব্যর্থতার দিক সেটা আমাদের স্বীকার করে। তারপরেও আমি যে কথাগুলো একটু আগে বললাম, বিশেষ পরিস্থিতি এখন বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছে, আমি সেই বিস্তারিত কিছু বিল্লাহ ভাই, আপনার কথাগুলি পরিষ্কার আসতেছে না, একটু সাউন্ডটা ঠিক করেন, অতিথিরা শুনতে পাচ্ছে না পরিষ্কারভাবে। জি বলুন। যেমন বঙ্গবন্ধুর মৃত্যুর একটা প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে তাকে আঘাত করা হয়? তাকে কিন্তু 72 সালে আঘাত করা হয়, তাকে 73 সালে আঘাত করা হয়, তাকে আঘাত করা হয়েছে 1975। কিন্তু তার আগের প্রেক্ষাপটটা কি? তার আগের প্রেক্ষাপটটা হলো যে মুক্তিযুদ্ধের পরে আমাদের পুরো জাতিদের ছিল গণতন্ত্র, প্রত্যেকটা ঘরে ঘরে ছিল স্বাধীন, সারা দেশে অর্থনীতি ছিল, যোগাযোগ ব্যবস্থা ছিল, ব্যাংকে কোনো টাকা পয়সা ছিল না, এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যোগ্য পুলিশ বাহিনীর ভূমিকা সেটাও ছিল। এরকমই একটা অবস্থা করব। এর পাশাপাশি যেটা ছিল যে মুক্তিযুদ্ধে দেশি বিদেশি যে শক্তিগুলো পরাজিত হয়েছিল আপাত দৃষ্টিতে, তারাও কিন্তু আমাদের নানাভাবে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রয়োজনটা ছিল যে জাতীয় ঐক্য রক্ষা। কারণ আমরা জাতীয় ঐক্য বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে 1970-71 সালে এসে গড়তে পেরেছিলাম বলেই কিন্তু সেজন্য রাজনীতির সর্বোচ্চ সফলতাই হচ্ছে এইরকম জাতীয় ঐক্য। স্বাধীনতার পর পর এই জাতীয় ঐক্য অনেক কারণে বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে আমরা উল্লেখ করতে পারি যে 1972 সালের শেষের দিকে সেপ্টেম্বর মাসে জাতীয় সমাজতান্ত্রিক দলেও তা আমাদের বিভক্ত। আমি এই প্রশ্নটার উত্তর কখনো পাই নাই, বারে বারে আমি নিজের কাছে করি যে বঙ্গবন্ধু ফিরে আসার মাত্র 3 সপ্তাহ পরে, অর্থাৎ 1972 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পল্টন ময়দানে যখন অস্ত্র সমর্পণ অনুষ্ঠান, কারণ আপনারা জানেন যে বঙ্গবন্ধু আসার আগে কিন্তু কাদের সিদ্দিক অস্ত্র জমা দেয় নাই, শেখ ফজলুল হক মনির নেতৃত্বাধীন যে ডিএলএফ ছিল তারা অস্ত্র জমা দেয় নাই, সেই কারণে এই অনুষ্ঠানটা করা হয়। আর সেই অনুষ্ঠান 1972 সালের 2রা ফেব্রুয়ারি পল্টনে সেই অনুষ্ঠানে বঙ্গবন্ধু যখন উপস্থিত হন, সেখানে মুহুর্মুহু স্লোগান হয়। সেই স্লোগানটা হচ্ছে এইরকম যে বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ, মুজিববাদ। এবং এই স্লোগানটা যারা খুব সুস্থ কণ্ঠে দিয়েছেন তাদের মধ্যে 2জনের কণ্ঠ আমরা বুঝতে পেরেছি, একজন হলেন সিরাজুল আলম খান, আরেকজন হলেন সুবহানা। ফেব্রুয়ারি মাসে বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ, মুজিববাদ, আর সেই ব্যক্তিরাই মাত্র 7 মাসের ব্যবধানে স্লোগান দিলেন ভিন্ন। তারা মুজিববাদ বাদ দিয়ে আপনার বলতে, আমি এই প্রশ্নের উত্তর পাই নাই যে মাত্র এই কয়েক মাসের মধ্যে তাদের রাজনৈতিক চরিত্রে এই ধরনের একটা বৈপ্লবিক রূপান্তর হয়ে গেল যে যারা মুজিববাদ এই বৈপ্লবের সমস্যা। যাই হোক, তো আমার কাছে মনে হচ্ছে এটা যে জাসদের এই যে উদ্ভব, এটা কোনো ঐতিহাসিক প্রয়োজনীয়তা, জাসদ কোনো ঐতিহাসিক প্রয়োজন মেটাতে পেরেছে, এবং জাসদ সেই ঐতিহাসিক প্রয়োজন মেটাবার মতন শ্রেণী চরিত্রের দিক থেকে উপযোগী। তো এদিক থেকে আমরা বলতে পারি যে না, আসলে শ্রেণী চরিত্র আওয়ামী লীগ থেকে ভিন্ন ছিল। তারপরেও তারা এই আলাদা অবস্থান গ্রহণ করলেন। এর ফলে যেটা হলো সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সমস্ত শক্তি বিভক্তি হয়ে গেল। তো বিভক্তই না, রাজনৈতিক অঙ্গনে অস্ত্রবাদী যুক্ত হলো, রাজনৈতিক অঙ্গনে অস্ত্রবাদী যুক্ত হলো, সন্ত্রাস যুক্ত হলো। ক্রমান্বয়ে এই পরিস্থিতি আরো অবনতি, এবং এই জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, আর এই সুযোগে যারা স্বাধীনতার পরাজিত শক্তি, যারা স্বাধীনতা চায় নাই, স্বাধীনতা সংহত হোক সেটা চায় নাই, দেশে এবং বিদেশে, তারাও তাদের সেই জন্য আমার কাছে বরাবরই মনে হয়েছে এটা যে 1972 সালে জাসদের
জাতীয় যে ফাটলটা ধরেছে সেই ফাটলটা ক্রমেই আরো বড় হয়েছে এবং সেই ফাটলটা বন্ধ জন্য জাতীয় ঐক্য পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য জাগরণ আপাতত আমাদের জি বিল্লাহ ভাই, আপনার কথা শেষ হয়েছে? এবার সেটা আমি আমার কথা এই পর্যায়ে রাখবো। আচ্ছা, ওকে ওকে, আমি জাহিদুল হাসান পিন্টু ভাইয়ের কাছে চলে যাব। জাহিদুল হাসান পিন্টু ভাই, আপনি তো এই তিনজন আলোচকের বক্তব্য শুনলেন এবং জাসদের সম্পর্ক শুনলেন, কিন্তু আপনি তো দীর্ঘদিন যাবৎ একটি কথাই বলে আসতেছেন যে কমিশন গঠন করার জন্য, বঙ্গবন্ধুর হত্যার জন্য, এবং ৭৫-এর পরে যেভাবে সেনাবাহিনীতে একের পর এক কু এবং মুক্তিযোদ্ধা সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, সেই ব্যাপারে আপনি প্রচুর কাজ করেছেন। আমরা জানি আপনি ইউটিউবের অনেক জায়গায় আমি দেখেছি ব্যক্তিগতভাবে। তো এই যে তিনজন আলোচকের কথা শুনলেন, এখন এই জায়গায় যদি কমিশন গঠন করার পরে যদি মনে করেন যে অনেক রাঘব বোয়াল যদি চলে আসে বঙ্গবন্ধু হত্যার সাথে মানে হত্যাকাণ্ডের সাথে, মানে যেভাবে জড়িত থাকুক এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের সবকিছু নিয়ে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই যে বিল্লাহ ভাইয়ের বক্তব্যের পরে বা আবু সাইদ বা মানিক স্যারের বক্তব্যের পরে আপনি এই বিষয়ে একটু বলবেন। আর আরেকটি বিষয় আপনাকে সম্পর্ক প্রশ্ন আমাকে জড়িয়ে দিচ্ছি, সেটি হলো যে আন্তর্জাতিক গণমাধ্যমে সেদিন কিন্তু বলা হয়েছিল যে বঙ্গবন্ধুর হত্যার পরে আরো ২০০ জন ব্যক্তিকে, অনুসারীকে, বঙ্গবন্ধুর হত্যার অনুসারীকে মানে হত্যা করা হয়েছিল। এবং তখনকার যেই সকল পত্রিকা ছিল, মানে সবচেয়ে যেই পরিচিত পত্রিকাটি ছিল, যেই পত্রিকার সাথে বঙ্গবন্ধুর পরিবারের সাথে বা বঙ্গবন্ধুর সাথে একটি আত্মার আত্মিক সম্পর্ক ছিল, একটা নিবিড় সম্পর্ক ছিল, সেই পত্রিকাও কিন্তু সেদিনের ভূমিকা আমরা দেখেছি। আমি নামও বলে দিতে পারি, সেটি হলো দৈনিক ইত্তেফাক। সেদিনের ভূমিকা ছিল খুবই খারাপ, ন্যাক্কারজনক। বঙ্গবন্ধুর হত্যার পরে সেদিনের পত্রিকা ভিতরের পাতায় বঙ্গবন্ধুর নিহত হওয়ার খবর দেওয়া হয়েছিল এবং ফার্স্ট পেজে এবং ব্যাক পেজে বিশাল করে মোস্তাক সরকারকে অভিবাদন জানানো হয়েছিল, এবং যারা করেছিল তাদেরকেও আপনি চেনেন। আপনি একজন সাংবাদিক হিসেবে এই বিষয়টাকে আপনি একটু বলবেন। জাহিদুল হাসান পিন্টু ভাই। ধন্যবাদ আপনাকে। এখানে আমি প্রথমেই বলি, কমিশনের বিষয়ে যে আলোচনাটা আসছে, কমিশন, আমার দাবি ছিল দুটো কমিশন করার। আমি ৯৮ সালে যেদিন এই মামলার রায় হয়, নভেম্বরের ৮ তারিখ, আমি কোর্টে উপস্থিত ছিলাম সেদিন, ঢাকা জজ কোর্টে, গোলাম রসুল সাহেবের কোর্টে। এই সেদিন না, শুধু আমি মামলার প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রায়াল কোর্টে ছিলাম। ওইদিন বিএনপির হরতাল ছিল। ৮ই নভেম্বর, ৯ নভেম্বর, 10ই নভেম্বর, ৯ নভেম্বর হরতাল আবার এক্সটেন্ড করে 12 ঘন্টা, 60 ঘন্টার হরতাল পালন করে। এই জাজমেন্ট বা এই ট্রায়াল থেকে থেকে যেটা আমার অনুধাবন করেছিলাম, যে মামলাটা, আমি সিরাজুল হক সাহেব, বর্তমান আইনমন্ত্রী, তার বাবার সঙ্গে এই নিয়ে কথা বলেছিলাম। প্রায় আমাদের সঙ্গে কথা হতো মামলাটা নিয়ে, যে মামলায় শুধুমাত্র কয়েকজন সেনা কর্মকর্তার যোগ সাজস বা ইনভলভমেন্ট উঠে এসেছে বা তাদের সাজা দেওয়া গিয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ড, এটা কি শুধু বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বা টুঙ্গিপাড়ার শেখ মুজিব হত্যাকাণ্ড? বিষয়টা কিন্তু তা না। আবার যদি দেখেন, ওই একই দিনে শেখ মুনি হত্যা হয়েছে, সেটা কিন্তু বিচার হয়নি, বা শেরনিয়াবাতের বাসায় ওই বিচারও কিন্তু হয়নি। বিচারটা হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব ৩২ নম্বরে হামলা করে যাদেরকে হত্যা করা হয়েছিল। সে হত্যাটা কেন হয়েছিল, কারা করেছিল, এগুলো বিচারে এসেছে, কিন্তু এর নেপথ্য যারা, তাদের কারোই বিষয়গুলো পরিষ্কারভাবে উঠে আসেনি। যে কারণে আমরা দাবি করেছিলাম যে একটি কমিশন যদি হয়, সেই কমিশন নির্মোহ বিশ্লেষণ করবে যে ইতিহাস কখনো, যেটা আমি এখনো বিশ্বাস করি, ইতিহাসের সত্য উদ্ঘাটনে সময় কখনো বাধা হয়ে দাঁড়ায় না, কিন্তু কখনো কখনো ইতিহাসের সত্য উদ্ঘাটনে আমাদের বেগ পেতে হয়। এই কারণে যে ইতিহাস রচিত আমরা কিভাবে করব, দুটো পথ আছে। একটি দলিল দস্তাবেজ, ওই সময়ের যে দলিল দস্তাবেজ পাওয়া যাবে সেটি। আরেকটি হলো ওই সময়ের মানুষ যারা বেঁচে আছেন তাদের সাক্ষ্য নিয়ে।
এই দুটো জিনিসই আজকে ৪৫ বছর পার হয়ে গেল, অনেক সাক্ষ্য প্রমাণ এভিডেন্স নষ্ট করে ফেলা হয়েছে, কারণ পরপর দুটো সামরিক সরকার ছিল, তারা নষ্ট করেছে। আর ওই সময়ের মানুষও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কারণ তারা তো আর বেঁচে থাকবেন না, ৪৫ বছর আগের কথা। এই কারণেই এই মানুষগুলো থাকতে থাকতে সরকার যেন এটা গঠন করে, সেই ৯৮ সাল থেকে দাবি করে আসছি। সর্বশেষ আইনমন্ত্রীর সঙ্গে আমার যে কথা হয়েছে, উনি বলেছেন উনি নাকি এটা শিগগিরই করবেন। একই কথা উনি গত বছর 15 আগস্ট বলেছেন, এই বছর 15 আগস্ট বলেছেন। বারবার যখন একই কথা বলে, আমি তখন তাকে বললাম এটা আপনার বিষয় না, এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তো উনি একটু রাগ হয়ে বললেন যে এই ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত হয়েই আছে, করোনা গেলেই করবেন। তবু আমি আশাবাদী থাকতে চাই, কারণ এই কমিশনের মধ্য দিয়ে ওই সময় শুধুমাত্র ক্যান্টনমেন্টের কি ভূমিকা ছিল, অথবা প্রতিরোধ যোদ্ধা, এখানে মোতাসিম বিল্লাহ ভাই আছেন, খুব সম্ভবত উনিও গুলিবিদ্ধ হয়েছিলেন প্রতিরোধ যোদ্ধা হিসাবে, আমি যদি ভুল না করি। এই যে ওনারা যে ভূমিকাটা রেখেছিলেন, বা কাদের সিদ্দিকী যে বলেন ১০৪ জনকে হত্যা করা হয়েছে, অথবা ইন্দিরা গান্ধীর সরে যাওয়ায় যে আপনার মোরারজি দেশাই ক্ষমতা নেওয়ায় ওই অঞ্চলে যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এইগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা ছিল, ৭১ সালের ১৬ই ডিসেম্বর থেকে যে ষড়যন্ত্র শুরু হলো, এই বঙ্গবন্ধু হত্যার যে প্লট তৈরি করা ধীরে ধীরে, এইগুলো বের করা। এবং আওয়ামী লীগ, শুধু খন্দকার মোস্তাকের নাম বললে হবে না, এখানে আওয়ামী লীগ এজ এ রাজনৈতিক দল এবং ক্ষমতাসীন দল এবং স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল এবং বঙ্গবন্ধুর দল, তাদের ভূমিকা কি ছিল, তাদের কোন নেতা কি ভূমিকা রেখেছিল, প্রতিটি বিষয় নিরূপণ করে জাতির সামনে তুলে ধরতে হবে। বাঙালি, এই দেশ যতদিন থাকবে বাঙালি জাতির সেই অধিকার আছে সেই সময় কার কি ভূমিকা ছিল জাতির পিতা হত্যার, এটা জানা। এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কথা বলছি, জানি না এখন সরকার গঠন করবে কিনা। আরেকটি যে কমিশনের এখন চাপা পড়ে গেছে, সেই কমিশন গঠনের জন্য আমি প্রধানমন্ত্রী পর্যন্ত গিয়েছি, সে ৯৮ সাল থেকে। আপনি যে বিষয়টা বললেন ৭৫ থেকে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এই হত্যাকাণ্ডগুলোর এভিডেন্স কিন্তু জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ সব পুড়িয়ে ফেলেছিল। কিছু কিছু এভিডেন্স সারা বাংলাদেশে আমি এই জেলখানাগুলোতে ঘুরে ঘুরে উদ্ধার করেছি, যেটা আপনি উদাহরণ দিলেন লিফশুলজের ওই লেখায় পাবেন আমার সম্পর্কে, যিনি ৩টি প্রবন্ধ লিখেছেন আমার রিপোর্টগুলো নিয়ে, যেটা একটা বইও হয়েছে। একমাত্র এভিডেন্স জেলখানায় কিভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, সেইগুলো নিয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত গিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে এসুরেন্স দিয়েছিলেন। অনেকদিন চাপ মানে লেগে থাকার পর প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল, যেটা ওনার সঙ্গে আমার সর্বশেষও যখন বছর দুয়েক আগে কথা হয়, উনি আর পারছেন না বলে আমার কাছে মনে হলো। কারণ হলো ৯৮ সালে উনি আমার এই কথা অনুযায়ী, আমি যখন এই দলিল দস্তাবেজ দেই, উনি আমার বইটাও কিনে নিয়েছেন প্রায় ৫০০ কপি। দেখলাম উনি একটি সাব কমিটি গঠন করে দিয়েছিলেন পার্লামেন্টে কর্নেল শওকতের নেতৃত্বে। ৭৫ থেকে ৮২ পর্যন্ত সামরিক বাহিনীর অভ্যন্তরে ঘটে যাওয়া অন্ধকার দিকগুলো উন্মোচন করতে হবে, কারণ জনগণের ট্যাক্সের পয়সায় চলা যে সেনাবাহিনী, সেখানে যে খুনোখুনিগুলো হয়েছে, কেন খুনোখুনি হলো, কে কাকে খুন করলো, কার কি দোষ, এবং এই নিহতর পরিবারগুলো অবস্থা কি। আপনি জানেন যে ওই নিহতদের লাশ দেওয়া হয়নি, গোপনে দাফন করা হয়েছে। প্রতি রাতে কারফিউ থাকতো সেদিন। ঢাকা জেলখানায় ফাঁসি হতো। ঢাকা জেলখানায় যখন ফাঁসি দিয়ে কুলিয়ে উঠতে পারছিল না, তখন কুমিল্লা জেলকে বেছে নেওয়া হলো, সেখানে ৯৩ জনকে ফাঁসি দিল। কুমিল্লা জেলও যখন মানে একসঙ্গে শত শত ফাঁসি তো কমপ্লিট করা যাচ্ছিল না, তখন বগুড়া জেল, রাজশাহী জেল, বিভিন্ন জেলখানায় এই ফাঁসিগুলি হলো। সেই নাম, পরিচয়, ডিটেল এবং এভিডেন্সগুলি যখন উদ্ধার করে আমরা রিপোর্ট করলাম, নানান বাধা বিপত্তির মধ্যে রিপোর্টগুলো ছাপা হয়েছিল তখন ভোরের কাগজে। সেই ব্যাপারে প্রধানমন্ত্রী যে কমিশন না, সংসদীয় যে সাব কমিটি গঠন করেছিলেন, অনেক দূরে গিয়েছিল সেই কমিটি। ৩ বাহিনী প্রধানকে ডেকে নিয়ে গিয়া হয়েছিল, অতীতে যত প্রধান ছিলেন তাদেরকে ডেকে নেওয়া যাওয়া হয়েছিল, সামরিক গোয়েন্দা সংস্থায় যারা ছিলেন, যত এভিডেন্স আছে সব তলব করে ধীরে ধীরে ওই কমিটি একটা পরিণতির দিকে যাচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো ২০০১ সালে
আওয়ামী লীগ যখন আর ক্ষমতায় আসতে পারলো না, আর ওই কমিটিটাও গঠন করা হয়েছিল ক্ষমতায় থাকার শেষ দিকে, সেই কমিটি সংসদও বিলুপ্ত হয়ে গেল। পরবর্তী সংসদে সে কাজকর্ম তো করলো না, সেই এভিডেন্স গুলো এখন নাই বললেই চলে, কারণ আমি এখনো খুঁজে বেড়াচ্ছি সেই এভিডেন্স গুলো, কিছু কিছু উদ্ধার হয়েছে। আমি মনে করি এখনো সময় আছে সেই অন্ধকার সামরিক বাহিনীর ভিতর ঘটে যাওয়া সেই অন্ধকার দিকগুলোর জন্য একটা কমিশন গঠন করা। আরেকটা হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে আপনার জাতীয় কমিশন গঠন করা। এই কমিশনগুলো আসলে আপনার ইতিহাসের সেই দিকগুলো আমরা জানতে পারবো। দ্বিতীয় যে আপনার বিষয়টা উঠেছিল, আপনি ইত্তেফাকের ইঙ্গিত দিয়েছেন, শুধু ইত্তেফাক না, তখনকার সব সংবাদপত্রে বঙ্গবন্ধু নিষিদ্ধ ছিল। এটা এখন এটা নিয়ে যে গবেষণাগুলো হচ্ছে, সেই রিপোর্টগুলো যদি দেখেন, সাইদ ভাই আরো ভালো বলতে পারবেন, তিনি আমার চেয়ে সিনিয়র সাংবাদিক। ওই সময় 75 থেকে 81 পর্যন্ত বঙ্গবন্ধুর নাম নেওয়া সংবাদপত্রে নিষিদ্ধ ছিল। আমি মনে করি এই নিষিদ্ধ ছিল মানে কি, এগুলি তো মৌখিক। তখন সাংবাদিকরাও সাহসী ভূমিকা রাখতে পারেনি, আর সাংবাদিকরা সাহসী ভূমিকা রাখতে না পারার পেছনেও কারণ থাকে, কারণ জাতীয়ভাবে আওয়ামী লীগও সাহসী ভূমিকা রাখতে পারে নাই। আওয়ামী লীগ যদি তখন প্রতিরোধ করতে পারত, আওয়ামী লীগ যদি তখন রাজপথে নামতে পারত, তখন সাংবাদিকরাও সাহসী হতো। ওই আওয়ামী লীগও ওদিকে যেমন সাহস দেখাতে পারে নাই, সাংবাদিকরাও অনেকে বিক্রি হয়ে গেছে। আওয়ামী লীগের নেতাও যেমন কিছু কিছু বিক্রি হয়েছে, সাংবাদিকরাও বিক্রি হয়েছে। এই যে কারণে বঙ্গবন্ধু 7ই মার্চ, 16ই ডিসেম্বর, স্বাধীনতা দিবস, এই জিনিসগুলো আপনি যদি দেখেন, শুধু আপনার ইত্তেফাক না, ওই সময়ের সংবাদপত্রগুলো ধীরে ধীরে বঙ্গবন্ধুকে আপনার হারিয়ে ফেলেছিল। 83 সালের দিকের পত্রিকা আপনি দেখি যে 83 সালের পত্রিকাগুলোতে বঙ্গবন্ধুর জন্মদিন, 15ই আগস্ট বা 7ই মার্চের ভাষণ, এই নিউজগুলো আসতে শুরু করলো। দেখেন তখন আবার রাজনৈতিক বাস্তবতা যদি দেখেন, 83 মধ্য ফেব্রুয়ারিতে যে আন্দোলনগুলি হলো, আমাদের যে প্রধান ভাইরা আছেন, উনি তো ছাত্রনেতা ছিলেন, যে ওই যে মধ্য ফেব্রুয়ারির যে আপনার আন্দোলন হলো, মানুষ আন্দোলনে নামলো, আওয়ামী লীগ আন্দোলনে নামলো, 15 দল, 7 দল, 5 দল সব যখন এই আন্দোলনে আসলো, দেখেন পত্রিকাগুলিও তখন সাহসী হয়ে আস্তে আস্তে সেই বঙ্গবন্ধুকে আবার ফিরিয়ে আনলো। তো এই জায়গাটা আমাদের সাংবাদিকদের, আমি যেমন বলি, সামগ্রিক ব্যর্থতা, এবং ওই সময়ের 75 থেকে বা এই 82 বলেন, তখনও রাজনৈতিক দলগুলোর আমি এক ধরনের ব্যর্থতাই মনে করি। কারণ জাতির পিতাকে হত্যার প্রতিরোধ বলেন, প্রতিবাদ বলেন, হয়েছিল, মুতাসিম বিল্লাহরা তো করেছেন, কিন্তু সেটা বিক্ষিপ্ত, সেটা সামগ্রিক অর্থে জাতীয়ভাবে নাই। এই যে এটা যেমন ক্যান্টনমেন্ট যেমন ব্যর্থ হয়েছে, আপনার এই কয়েকজন বা 2টা সিগন্যাল কি ফোর্সের 32 নম্বর আক্রমণ, এটা প্রতিরোধ করার জন্য যেমন আরো কিছু বাহিনী পাঠানোর যেমন সম্ভব ছিল, পাঠান নাই ক্যান্টনমেন্টের তৎকালীন কর্তারা, ঠিক তেমনি আমাদের জাতীয় নেতৃবৃন্দ হতবাক হন, ভয়ে হন, লোভে পড়ে হন, যে কারণেই হন না কেন ব্যর্থ হয়েছিলেন, এটা তো অস্বীকার করার উপায় নেই। সো এখন আমি মনে করি সেই জিনিসগুলো খুঁজে বের করে কার কি দায়িত্ব ছিল, কে কতটুকু পেরেছে, কে কতটুকু পারে নাই, কেন পারে নাই, এই দেশের মানুষের সেই অধিকারগুলো আছে। এই কারণেই আমি এই কমিশনগুলো গঠনের দাবি জানিয়ে আসছি। ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে। ধন্যবাদ পিন্টু ভাই। আমি চলে যাব আমাদের নাজমুল হক প্রধান কাছে, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক। নাজমুল হক প্রধান। প্রধান ভাই, মিউট করা নাকি? প্রধান ভাই শুনতে পাচ্ছেন? প্রধান ভাই শুনতে পাচ্ছেন? প্রধান ভাই,
হ্যাঁ হ্যাঁ প্রধান ভাই, থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ প্রধান ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রধান ভাই, আপনি তো এই আমাদের চারজন অতিথির বক্তব্য শুনতে পেলেন। আমি বিনয়ের সাথে বলছি, আপনি কথাটা অন্যভাবে নেবেন না। আহ, বঙ্গবন্ধু হত্যার পরেও, মানে আমি বিনয়ের সাথে আবারও বলছি, কথাটা অন্যভাবে নেবেন না, কোনো আপনাকে বিব্রত করছি না কথাটা আমি বলে। সেটি হলো যে আমরা এটা পত্রপত্রিকা প্রকাশ আছে, এটা পিন্টু ভাই জানেন। সেটি হলো যে ডাকসুর ভবনে বঙ্গবন্ধুর ছবি রাখা হয়েছিল। এটা সুলতান মনসুর ভাইয়ের সময়, মোস্তাক ভাইয়ের সময়। সেই ছবিতেও কিন্তু এই তখনকার আপনার জাসদ সমর্থিত ছাত্রলীগ গুলি করেছিল। এবং জাসদের কিছু লোক এখন তারা ভুল স্বীকার করছেন। তারা বলছেন যে জাসদের বাংলাদেশ ছাত্রলীগ জাসদ সমর্থিত যারা ছিল তাদের সেখানে আপনাদের যে ক্লাস হতো বা আপনাদের যে সভা হতো, এটা হলো কি, আপনাকে আমি বলি, 83, 84, 85, 86, 87, 88, 89, 90 পর্যন্ত, 91 পর্যন্ত আপনাদের কর্মীদেরকে বোঝানো হতো যে আওয়ামী লীগ হলো একটি দুর্নীতিবাজ স্বৈরশাসক দল এবং মানে বাকশাল একনায়কত্ব সরকার ছিল। এবং বঙ্গবন্ধু সম্পর্কে আপনারা সেই ধরনের কোনো, আজকে যেটা আপনারা উপলব্ধি করছেন, আজকে যেটা আপনাদের ভুল স্বীকার হচ্ছে, আজকে আপনারা 14 দলীয় জোটের সাথে আপনারা শরিক দল হয়ে আসছেন এবং আপনারা মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে একসাথে করে সবকিছু ভুলে গিয়ে একসাথে আপনারা পার্লামেন্টে যাচ্ছেন। কিন্তু এই জিনিসটা কেন 75-এর পরেও তো আপনারা এই অপপ্রচারটা মানে করে গিয়েছিলেন আপনাদের জাসদ। আপনি আমার কথাটা কোনো বিব্রত হবেন না, আমি জাস্ট এই জিনিসটা একটু জানতে চাই। গতকালকে একজন জাসদের, আপনি নাম বললে চিনবে, আমি নাম বলবো না এখন, তাদের দুঃখ হলো যে আমাদেরকে কেন তাহলে এগুলি শেখানো হলো, আজকে কেন আপনারা সেই ভুল শিকারটা কিছু কিছু পুরোপুরি করেন নাই, মানে করা হচ্ছে। এই যে আপনি সেটা জানেন, তখন আপনিও ছাত্রনেতা ছিলেন। বঙ্গবন্ধুর ছবি যখন ডাকসুর ভবনে ছিল, সেখানে ওপেন ছবির মধ্যে গুলি করা হয়েছিল। তো সবকিছু মিলে এই যে অতিথিদের আলোচনা নিয়ে এবং কমিশনের ব্যাপারে আপনি কি বলবেন, তখনকার ভূমিকা? জি। যে আসলে আপনি আমাকে কিছু প্রশ্ন করেছেন, আমি একটু আলোচনাটা করতে এসেছিলাম, তো ওই জায়গায় যাবো না, কোশ্চেন উত্তর দেওয়াটাই আমার জন্য ঠিক হবে আর কি। একটা হচ্ছে যে আপনি গুলি করার যে কথা বলছেন, এটা গুলি করে না, ঘটনাটা আপনি একটু একটু বেশি বলা হয়েছে। বিষয়টা হচ্ছে যে ডাকসু নির্বাচনটা হয়েছিল আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়। ডাকসুটাকে আমরা আন্দোলনের একটা হাতিয়ার হিসেবে নির্বাচনটা করেছিলাম, এবং সেই সময় ছাত্র সংগ্রাম পরিষদ এবং সংগ্রামী ছাত্র জোট দুটি ছিল, একটা বিএনপি নেতৃত্বাধীন ছাত্র নেতৃত্বাধীন, আর একটা হলো ধরেন যে আমরা আওয়ামী লীগ সবাই নেতৃত্বাধীন একটা জোট ছিল আমাদের। সেখানটায় ছাত্র ইউনিয়ন, আমরা মোটামুটি, এবং ছাত্রলীগ কাছাকাছি সংগঠন ছিল। এবং সেই সংগঠনের নেতৃত্বে সুলতান মোস্তাক ডাকসু ভিপিজি হয়েছিল। সুলতান সাহেব সেই ছবিটা তুলেন ডাকসুকে নিয়ম মিটিংয়ে আলোচনা না করেই। এটা জানা উচিত সবারই। সুলতান সাহেব সেই ছবিটা তোলার ক্ষেত্রে একটা মারাত্মক রকমের ব্যত্যয় করে ফেলেন এবং বঙ্গবন্ধুকে বিতর্কিত করে ফেলেন। বঙ্গবন্ধুর ছবি নিয়ে কোনো বিতর্ক নেই। আমাদের ইতিহাস আমি আজকে অস্বীকার করবো না, আমাদেরই একটা গ্রুপ গিয়ে ছবিটা নামিয়ে ফেলে, যদি আপনি তুললেন কোনো ডাকসু আলোচনা ছাড়া। পরবর্তীকালে ডাকসুতে যখন আলোচনাটা আসে ছবি নামানোর পর, তখন বললেন ডাকসুতে আলোচনা হয় নাই, তাহলে তুললেন কেন? এবং সেই কারণে বঙ্গবন্ধুর ছবিটা ডাকসুতে তোলা হয় নাই। আমি বলছি একটা ভালো কাজ, ভালো খারাপ কাজও ভালোভাবে করলে সেটা ভালো লাগে, আর একটা ভালো জিনিস সে যদি খারাপভাবে প্লেস করে সেটা খারাপই শোনায়, তাই না? ফলে আপনার ইনফরমেশন ঠিক না। 2 নম্বর কথা হচ্ছে, আমরা 75-এর পর থেকে বা আগের থেকে আমরা এরকম ব্রিফিং দিয়েছে না বঙ্গবন্ধু আওয়ামী লীগ ব্রিফিং, এটা ঠিক না। আমি কথাটা বলি আপনাকে এই কারণেই, আমরা পাকিস্তান আমলে, আমি সহ, এখানে সাইদ ভাই আছেন, ইভেন কি বিচারপতি সাহেব আছেন, সাংবাদিক বন্ধু আছেন, তাই না? সবাই আমরা যারা আমরা পাকিস্তানি গোষ্ঠীগুলিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে লড়াই করেছি, আমার নিজের উপর লড়াই করেছি সিরিয়াসলি, এবং সেই লড়াইটা সেখানটায় মুক্তিযুদ্ধ পর্যন্ত করতে হয়েছে আমাদেরকে, তাই না? কোটি কোটি লোক ইন্ডিয়া গেছে, যুদ্ধ করতে হয়েছে, এবং পাকিস্তানের সঙ্গে মানে কি বলবো আর কি, নেক টু নেক ফাইট যেটাকে বলে সেটা হয়েছে, এবং আমরা স্বাধীন হয়েছি। আমার কাছে মনে হয়েছে, এটা আমার পার্সোনাল রিয়েলাইজেশন একদিন রাজনীতি করে, যে আমিও মুক্তিযুদ্ধ ছিলাম, যে দেশ স্বাধীনের পরে একটা ক্ষমতাসীন দল কিভাবে দেশে যে লড়াইটা করলো, দীর্ঘ বঙ্গবন্ধুর নেতৃত্বে যে লড়াইটা 47-এর পর থেকে করলো, ক্রমান্বয়ে বঙ্গবন্ধু বড় নেতা হচ্ছে, জয় বাংলা হচ্ছে, জাতির পিতা হচ্ছে, তাই না? এবং গোটা বাঙালি উনি নেতা হয়ে যাচ্ছেন। এই যে লড়াইটা করলেন দেশ স্বাধীনের পরে, যেটা সাইদ ভাই বলছে, আমি অত বিস্তারিত বলবো না,
উনি তারপরে দেশ স্বাধীনের পরে এই সামগ্রিক বিষয়টাকে লড়াই যারা করলেন এটাকে একত্র করতে পারলেন না, বরঞ্চ বঙ্গবন্ধু তার মহৎ গুণের কারণে হোক, সদিচ্ছার কারণে হোক, পাকিস্তান থেকে সবাইকে মিলে, মানে আমি বলছি আজকে আমরা জিয়াকে ব্লেম করি, শাহজিজ মাহাজিজ অমুক তমুক বিভিন্ন না, আজকে সবাইকে মিলে আমরা দেশটা চালাতে চেয়েছি বঙ্গবন্ধু নেতৃত্বে। এই যে গ্যাপটা, এই যে ফাঁকটা, এই ফাঁকটার কারণে সরকারি দল হিসেবে যে বিহেভটা করা উচিত সেইটা বিহেভ করেনি আওয়ামী লীগ বঙ্গবন্ধু নেতৃত্বে, এবং আমরা অপোজিশন বিরোধী দল হিসেবে, নূতন বিরোধী দল হিসেবে আমাদের যে রোলটা প্লে করা উচিত আমরা সেই রোলটা ঠিক করতে পারিনি। ফলে সরকারি দল বিরোধী দল তাদের রোলটা ঠিক না করতে পারার কারণে খেয়াল করবেন একটা নির্বাচন সুষ্ঠু করতে পারিনি আমরা দেশ স্বাধীন করে। আজকে এই সমালোচনা যদি নিজেরা না নেই, আমরা ব্লেম গেম করে ক্ষমতা চালাতে পারবো, আমাদের ক্ষমা করবে না। আজকে এই গত আলোচনা আপনি দেখবেন একজন ভদ্রলোক বলছিলেন, তাই না, যে কি মানে সব উদাহরণটা এরকম আর কি, যে জিয়া হারাম এরশাদ হালাল, খন্দকে খালেদ মোশাররফ হালাল, কর্নেল তাহের হারাম। এই দৃষ্টিভঙ্গি যদি হয়, তাই না, তাহলে ডেমোক্রেসি আন্দোলন বাংলাদেশে কখনো আগাবে না। আজকে আমরা যে ভুলটা করছি, বঙ্গবন্ধু নিঃসন্দেহে শতাব্দীর আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং মহানায়ক, নায়ক অনেকে আসবে, কিন্তু বঙ্গবন্ধুর জায়গায় কেউ যেতে পারবে না, এটা আমরা অস্বীকার করে লাভ নাই। আমরা তার আঙ্গুলি হিরত বা তারই সাথে আমরা না, আমরা এরকম যুদ্ধে গেছি খালি হাতে, বাঁশের লাঠিও নাই ধরে নেন, এরকম অবস্থা। সেই নেতাটাকে অল্প দিনের মধ্যে খেয়াল করেন আপনি, বঙ্গবন্ধুকে ক্রমান্বয়ে বিচ্ছিন্ন করছে আমাদের রোলের কারণে হোক, আমরাও যারা রাজনীতি করছি আমরাও বিচ্ছিন্ন হচ্ছে। ওই বিচ্ছিন্ন হওয়ার থাকে একটা ষড়যন্ত্রকারী গোষ্ঠী। আজকে এখানটায় আমার শ্রদ্ধাভাজন বিচারপতি বললেন যে জিয়া রহমান, আমরা শুনছি তখন এখানটায় মোস্তাক জহুরুল কায়েমরা পাকে আমেরিকান কনসুলেটের সঙ্গে যুক্ত করে কনফারেন্স করতে চাচ্ছে। জিয়া ওয়াজ নট ইন দ্য সিন এট দ্যাট টাইম। সেখানে খন্দকার মোস্তাক জহুরুল কায়েম ছিল, এবং সেই খন্দকার মোস্তাক দেশ স্বাধীন করে হি ওয়াজ ভেরি ক্লোজ টু বঙ্গবন্ধু, এবং তাজউদ্দিন সাহেবের দূরে চলে যাচ্ছে। আমি তেঁতুলিয়া ছিলাম, তাজুদ্দিন সাহেব এসছে এখানে শেষ দিকে, উনি ট্রেনিং নিয়ে আমরা আসিয়া ঢুকতে পারতেছি না, ওই সারিয়াদের সঙ্গে গন্ডগোল, আমরা বিএলএ মুজিব বাহিনী। তাজউদ্দিন সাহেব এসছেন তেঁতুলিয়ায়, ওনার জন্য সিরাজুল ভাই সন্ধ্যায় ডিফেন্স ঘুরে যাচ্ছে, রাতে একটু খাওয়ার ব্যবস্থা করে, পোলাও খাওয়ার ব্যবস্থা করছিল খাঁচিয়াবাই করে। উনি বললেন 1 কোটি লোক পোলাও কিরকম চাল খাচ্ছে, খেতে পারছে না, আর আমি এখানে পোলাও খাওয়ার জন্য আসছি, তোমার কি বলো, হয়তো খাবো না। উনি না খেয়ে রাগ করে চলে গেলেন। তাহলে সেই তাজউদ্দিন সাহেব আপনি দেখেন, খেয়াল করেন না, হি ওয়াজ ক্রমান্বয়ে, এবং আমি ওনার ডায়েরি করেছি, অনেক লোক যাইতো ওনার পরে, ওনার ডিপোজ হওয়ার পরে আমি বলছি আসুন আমার এখানটা আসুন, বঙ্গবন্ধু খারাপ হবে। এবং এই যে ফিলিংসটা, আমি বলছি যে কোনো কারণেই হোক, একটা ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে গেছিলাম, সরকারি দল এবং বিরোধী দল। এই সরকারি দল বিরোধী যদি বুঝতে যদি অপারগতা প্রকাশ করি, আমরা যদি এটাকে দায়টাকে অন্য একটা চাপিয়ে দিয়ে নিজে পার করতে চেষ্টা করি, আমার ধারণা ইতিহাস আমাদের ক্ষমা করবে না, এবং আমরা দেশটাকে ভালো জায়গায় নিতে পারবো না। আজকে অনেকদিন পরে হলো আমরা খুশি এই কারণে, বঙ্গবন্ধুর কন্যা বেঁচে ছিলেন দেখে আজকে আমি মনে করি এই বিচার সম্পন্ন হয়েছে, না হলে জীবন হতো, আমি বিশ্বাস করি। বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতাসীন না হলে রাজাকারদের বিচার হতো না। এই দুইটা কাজ, জাতি যত ত্রুটি হোক আওয়ামী লীগের, এই দুইটা কাজের জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাদের কাছে পূজনীয় থাকবেন, আমি মনে করি থাকবেন। ফলে এই দুইটা কাজের সঙ্গে যে দাবিটা বর্তমানে আসছে, এই যে আমার সাংবাদিক বন্ধু করলেন, আগে থেকে করছেন আমি জানি, হ্যাঁ, উনি এটা তার চিৎকার করেই বলছেন, উনি ওনার মতো করে, যে একটা তদন্ত কমিশন হোক, ট্রুথ কমিশনই হোক, স্বাধীন হোক, নির্মোহ দৃষ্টি হোক, একটা তদন্ত কমিশন হয়। আমরা এই ব্লেম গেম না করে অমুকে করছে, এই করছে, সে ভালো করছে, খালেদ মোশাররফ বললো কর্নেল তাহের খারাপ, কর্নেল তাহের ভালো, অমুক খারাপ, তাই না, জিয়া বদমাইশ, এইসব না বলে একটা স্বাধীন নিরপেক্ষ নির্মোহ তদন্ত হোক। তদন্ত হওয়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর হত্যার পিছনে যে কুশীলব যারা ছিলেন এদের চরিত্র উন্মোচিত হোক। আমার মনে হয় সময়, লেট ইজ বেটার দেন নেভার, এখনো সময় আছে, এবং এখনই সময়, এই গভর্নমেন্টের সময় এই কাজটা সম্পন্ন করতে পারলে আমার ধারণা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের মধ্যে জাতির উন্নয়ন অনেক কিছু হয়েছে এদেশে। আমরা দেখেছি এখানটায় কিভাবে বিএনপি জামাতের সময় রাজাকারদের আস্ফোরণ দেখেছি, আমরা এখনো দেখছি। আর তাহলে আমি বলবো যদি এই কাজটা সম্পন্ন হয়, অবশ্যই আমরা এই বাংলাদেশটা যে কারণে যুদ্ধ করেছিলাম, যে কারণে 30 লোক শহীদ হয়েছে, যে কারণে বঙ্গবন্ধু শিশুরা জীবন দিয়েছে, আজকে মনে করি স্বার্থ হবে। আমি ওদের কাল বিলম্ব না করে আমি আহ্বান করব সমস্ত সেক্টর আসলে সব ব্লেম ছেড়ে দিয়ে তদন্ত কমিশনটা কিভাবে করা যায় এবং এই জন্য সরকারকে কিভাবে হেল্প করা যায় সেই কাজটা সম্পন্ন করি। তার জন্য প্রয়োজনে একটা জার্নাল নেতৃত্বে, যেমন আমরা একটা আন্দোলন করেছিলাম সেই ঘাতক নির্মূল কমিটির, ঠিক সেরকমই একটা আন্দোলন তৈরি করে মুক্তির পক্ষের শক্তি আমরা বঙ্গবন্ধু কন্যার কাছে এই আহ্বানটা জানাই যে আসুন আপনি এই তদন্ত কমিশন করে দেশ জাতিকে পরিষ্কার করুন, মুক্ত করুন। ফলে এই বিতর্ক থেকে গিয়ে আমরা দেশটাকে অন্য জায়গায় নিয়ে যাই।
তাহলে জি আমার ধারণা জি আজকে এটাই। জি আমি আর মানে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জি সবার কাছে, আমি আমার এটা ডিস্টার্ব করছে, আমি থাকতে পারবো না। এই জি কারণে মনে করুন আমাকে ডিস্টার্ব করতেছে, হ্যাঁ থাকতে পারবো না, সিগন্যাল দিচ্ছে আমাকে কেটে পড়ার জন্য। জি সবাইকে জি আসসালামু আলাইকুম। জি 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 ইসলাম মানে স্যার আপনি এই যে নাজমুল হক প্রধান ভাইয়ের কথাটা শুনলেন, উনি বলতেছেন ব্লেম গেম না করে একটা কমিশন গঠন করা উচিত, যে আসল কুশীলব কারা এটা জাতিসম্মে উন্মোচন হওয়া উচিত। এই বিষয়ে দেখুন, এবং জি বলুন। হ্যাঁ দেখুন, তার আগে আমি জিয়ার ইনভলভমেন্টের ব্যাপারে দুটো কথা বলতে চাই, যে দুটো কথা আগে বলিনি। সম্প্রতি লিপসুল সাহেব একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক, এবং ওনাকে আমার কাছে থেকে চেনার সুযোগ হয়েছে, কারণ তাহের হত্যা মামলায় উনি আমার আদালতে সাক্ষী দিয়েছিলেন। অত্যন্ত জ্ঞানী গুণী একজন মানুষ, এবং ওনার কাছে অনেক তথ্য রয়েছে। সম্প্রতি উনি বলেছেন যে 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে জিয়াউর রহমান মার্কিন রাষ্ট্রদূত বোস্টার এবং সেখানে যে সিআইএ এর প্রধান ছিল তাদের সাথে বহুবার দেখা সাক্ষাৎ করেছেন মার্কিন দূতাবাসী, এবং এই তথ্য তার কাছে রয়েছে বলে উনি দাবি করেছেন। আরেকটি হলো মাজেদ, যাকে সম্প্রতি ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। মাজেদ ফাঁসির কয়েক ঘন্টা আগে যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টে সে পরিষ্কার বলেছে তিনটি কথা, যে জিয়া ছিল প্রত্যক্ষভাবে ইনভলভ বঙ্গবন্ধু হত্যায়, তার সরাসরি ভূমিকা ছিল, এবং সে মদতদাতা ছিল। এই তিনটি শব্দ কিন্তু তার মুখ দিয়ে বেরিয়েছে। তো এই ব্যাপারে আমরা আইনের ভাষায় যেটা বলি ডাইং ডিক্লারেশন, অর্থাৎ একটা মানুষ যখন জানে সে মরে যাচ্ছে তখন যে কথাগুলো বলে সেটিকে সাক্ষ্য আইনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তো তার এই মাজেদের বক্তব্যটাও কিন্তু ডাইং ডিক্লারেশনের মতো, কারণ মাজেদ তখন জানতো যে কয়েক ঘন্টার মধ্যে তার ফাঁসি হবে, সুতরাং ওই সময় কিন্তু মানুষ মিথ্যা কথা বলে না। তো সে পরিষ্কার ভাষায় অনেক বিস্তারিত ভাবে বলে দিয়েছে যে জিয়া কিভাবে এই হত্যাকাণ্ডে মূল মদতদাতা ছিল, এই কথাটা কিন্তু মাজেদ বলেছে। এখন আপনার আসি কমিশনের ব্যাপারে। 15ই আগস্ট হত্যাকাণ্ডে যে আসল খলনায়কদের বিচার করা হয়নি, এটা তো আজ সবাই জানে, এবং অত্যন্ত পরিষ্কার ব্যাপার। এটি গণদাবির পর্যায়ে এসে গেছে। যেমন আমরা কয়েকটা নাম তো আরো আসে। মোমেন, যে ব্যক্তি ছিল তখন খাদ্য সচিব, যাকে পরবর্তীকালে জিয়া মন্ত্রী বানিয়েছিল, সে সেই বঙ্গবন্ধু হত্যার আগে কিন্তু সালভাদর আইনদেকেও হত্যা করা হয়েছিল, এবং সেখানেও কিন্তু একই ধরনের কিসিঞ্জার তখন আমেরিকার এগুলো সব নেতৃত্ব দিচ্ছিল নিক্সনের অধীনে। সেখানে একটি পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যাতে আইন দেখে হত্যা করা যায়। একই ধরনের পরিস্থিতি কিন্তু আমাদের দেশেও সৃষ্টি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি হলো তাজউদ্দিন সাহেবকে সরিয়ে মোস্তাককে বঙ্গবন্ধুর কাছে আনা, এটি একটি ষড়যন্ত্রের ফসল। দ্বিতীয়ত, ওই সময় একটি কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টি করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে, এবং সেখানে মোমেন সাহেব যিনি খাদ্য সচিব ছিলেন তার একটা ভূমিকা ছিল। সফদার নামে একজন আইএসআই এজেন্ট তখন কিন্তু আমাদের দেশে এনএসআই প্রধান ছিল। তারপরে চাষি তাহের ঠাকুর, মুয়াজ্জেম ওবায়দুর রহমান, তাদের ভূমিকা তো সবই বঙ্গবন্ধু হত্যা মামলায় আপনার সব এসে গেছে। তো এদের তো সাজা, যেটা পিন্টু সাহেব বললেন, খুব যথার্থভাবে বললেন, যৌক্তিকভাবেই বললেন, এদের তো কোনো শাস্তিতে আনা হয়নি। একমাত্র মোস্তাকের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল। মোস্তাক যখন মরে গেল তখন তার নাম ওখান থেকে সেই চার্জশিট থেকে চলে গেছে, কারণ আমাদের দেশে মৃত ব্যক্তির নামে ফৌজদারি মামলা হয় না। কিন্তু আর অন্যদের ব্যাপারে তো এখনো কিছু হয়নি। তো সেই যে দাবি, যেটা পিন্টু সাহেব সত্যি বলেছেন, প্রতি বছর 15ই আগস্ট আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় বলে থাকেন যে কমিশন হবে, কিন্তু সেই কমিশন আর হচ্ছে না। আর আরেকটি কমিশনের কথা যেটি পিন্টু সাহেব বললেন, সেটির ব্যাপারে কিন্তু কোনো উচ্চবাচ্য এখনো নাই, সেটা এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 75 থেকে 79 জিয়াউর রহমান আমাদের আমরা যতটুকু জানি যে 11,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে এই মকারি অফ ট্রায়ালের মাধ্যমে, বিচারের প্রহসনের নামে 11,000। এবং বলা হয় যে সে এত, তাকে ডেথ ওয়ারেন্টে সই করতে হয়েছে, তার হাত 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 ফুলে গিয়েছিল, এত সই করতে হয়েছে। আমি মনে করি এই 11,000 ফিগারটা কিন্তু
নিচের দিকের কনজারভেটিভ ফিগার, সে আরো অনেক বেশি মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, কারণ সে ছিল একজন অত্যন্ত নির্মম প্রকৃতির চেঙ্গিস খান, তারপরে নাদির শাহ ধরনের একজন ব্যক্তি ছিল জিয়াউর রহমান, যে কালো চশমা পরে থাকতো যাতে তার চোখের দিকে কেউ তাকাতে পারে না। তো তার হাতে এই হত্যা হচ্ছে। এখন আসি আরেকটি কথা, যে হ্যাঁ প্রতিবাদ হয়েছে, বিক্ষিপ্ত প্রতিবাদ, যে কথা অন্য সবাই, সাইদ ভাই বললেন, পিটু সাহেব বললেন, অন্য সবাই বললেন, কিন্তু অর্গানাইজ কোনো প্রতিবাদ কিন্তু হতে পারেনি। অর্গানাইজ প্রতিবাদ হলে কিন্তু অবস্থা হয়তো অন্যরকম হতো। অর্গানাইজ হতে পারে এই জন্য যে ওরা তো খুব চতুর লোক ছিল, জিয়া, মুস্তাক, তারা যাদের নেতৃত্বে এই অর্গানাইজ মুভমেন্ট হতে পারে তাদের সবাইকে জেলখানায় হত্যা করলো। এই চার নেতার অধীনেই তো এগুলো হতে পারত, তাদেরই হত্যা করে দিল। তাজউদ্দিন সাহেব, সৈয়দ ইসলাম সাহেব, আপনার ক্যাপ্টেন ইসে, অন্য চারজন, যে চারজন নেতৃত্ব দিতে পারতেন তাদের জেলখানাতে হত্যা করা হলো, যার জন্য অর্গানাইজড ওয়েতে মুভমেন্ট হয়নি। পৃথিবীর অন্যান্য দেশে, আমি তখন লন্ডনে ছিলাম, অন্যান্য দেশে কিন্তু অর্গানাইজ মুভমেন্ট হয়েছে। যেমন লন্ডনের কথা আমি বলি, সেখানে আমরা নেতৃত্বে পেয়েছিলাম কিন্তু ব্রিটিশ রাজনীতিবিদদের, পিটার শোর, থমাস উইলিয়ামস, মাইকেল বার্নস, শন ম্যাকব্রাইড ইত্যাদিদের নেতৃত্বে, এবং তখন আমাদেরও কয়েকজন ব্যক্তি ছিলেন ওইখানে, যেমন গাফার ভাই ছিলেন, সৈয়দ শামসুল হক ছিলেন, অন্যান্য যারা ছিলেন ওইখানে কিন্তু অর্গানাইজ মুভমেন্ট সেই 15 তারিখ থেকেই কিন্তু আমরা আন্দোলন শুরু করেছি, এবং সেটা অর্গানাইজড আন্দোলন ছিল। এইখানে দুটো কারণে সম্ভব হয় ওইটা অর্গানাইজড মুভমেন্ট হয়নি। একটি হলো নেতৃত্বের অভাব, এবং আরেকটি ছিল ধরপাকড়, খুনাখুনি এত প্রচন্ড ভাবে চলছিল যে ওই সাহসটিও অনেকে করে উঠতে পারেনি। সব বড় কথা আমি মনে করি তার চেয়ে বড় কথা নেতৃত্বের অভাব ছিল। কাদের সিদ্দিকী সাহেব তো চলে গেলেন কলকাতায়, এবং এই নেতৃত্বের অভাবের কারণে কিন্তু এটি তখন গড়ে উঠতে পারেনি। এখানে আরো দুটি কথা আমি বলি, যে আমরা এভিডেন্সে যেটা পেয়েছি খুনের ব্যাপারে, ফারুক এবং রশিদ, ফারুক কিন্তু দেশ স্বাধীন হওয়ার 3 দিন আগে বাংলাদেশে এসছে, এবং তার বাংলাদেশ আসার সব সুযোগই ছিল। সে একটি বিদেশি দূতাবাসে চাকরি করতো, অনেক আগে আসতে পারত, এবং ধারণা করা হয়, আমার মনে হয় ধারণাটি অত্যন্ত যৌক্তিক, যে পাকিস্তানি তাকে এখানে পাঠিয়েছিল, ফারুককে এবং রশিদকে। যে কারণে আমি একটি কথা বললাম, আপনি যেটা বলেছেন, এই কথাটি আপনি বলেছিলেন যে তারা সঠিক পথ থেকে সরে গিয়েছিল। আসলে সঠিক পথ থেকে সরে যায়নি, কারণ তাদের সঠিক পথটা ছিল কিন্তু পাকিস্তান, এবং সেই পথেই কিন্তু তারা সেই, এবং 71 থেকে কলকাতায় বসেই তারা ষড়যন্ত্র করেছিল, সেই এভিডেন্স তো আমাদের কাছে আছে। সেখানে মোস্তাক এবং জিয়া পরিকল্পনা ছিল দেশকে একটি কনফেডারেশন করা। সেপ্টেম্বরে তো মুস্তাক আমেরিকার যে এই পরিকল্পনার একটা অংশ, এমনকি ডক্টর কামাল হোসেনও কিন্তু সেই পরিকল্পনার অংশ ছিল। তাকে দিয়ে ড্রাফট করা হয়েছিল বাংলাদেশ পাকিস্তান কনফেডারেশন করে একটি নতুন সংবিধান করা, যেখানে কামাল সাহেবেরও ভূমিকা ছিল বলে আমরা এভিডেন্স পেয়েছি। তো এখন যে কথাটি আপনি জিজ্ঞেস করলেন, 75-এর 26শে সেপ্টেম্বর যে ইনডেমনিটি অধ্যাদেশ, প্রথমে একটি অধ্যাদেশ হলো, পরে 79 সনে এটিকে আইনে পরিণত করলো জিয়াউর রহমান শেষের দিকে তার সামরিক শাসন থেকে, যখন তথাকথিত ডেমোক্রেসিতে আসার প্রয়াস হলো, তখন 79 সনে সে এটিকে আইনে পরিণত করল। তো এইটি তো একটি বড় প্রমাণ যে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। নাইলে কেন সে এই ইনডেমনিটি অধ্যাদেশ এবং পরবর্তীতে ইনডেমনিটি আইন করে খুনিদের রক্ষা করার চেষ্টা করেন? এর চেয়ে বড় প্রমাণ তার হতে পারে না। শুধু তাই নয়, শুধু ইনডেমনিটি নয়, জিয়াউর রহমান এদের সবাইকে, প্রত্যেকে কিন্তু একটি করে প্রমোশন দেওয়া হয়েছিল, এবং প্রমোশন দিয়ে তাদের বিভিন্ন দূতাবাসে তাদের পদায়ন করা হয়েছিল, সম্মানজনক চাকরি দেওয়া হয়েছিল। এর পরবর্তীকালে তার স্ত্রী, যাকে আমি বলবো জিয়ার থেকে কম পাকিস্তানি নয়, সেই খালেদা জিয়াও কিন্তু তাদের আরো সম্মানিত করেছিল, তাদের এখানে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিল, তারা নির্বাচন করেছিল। ফ্রিডম পার্টি, যে পার্টি বঙ্গবন্ধুকে হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল,
সেই ফ্রিডম পার্টিকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, যে ধরনের কাজটি করেছিল জিয়াউর রহমান। শাসন ক্ষমতা পেয়েই বঙ্গবন্ধু আমাদের দেশে ধর্মীয় রাজনীতি বন্ধ করে দিয়েছিলেন সাংবিধানিক ভাবে। উনি বলেছিলেন পরিষ্কার ভাষায়, যেদিন আমাদের দেশের সংবিধান রচিত হয় সেদিন বলেছিলেন যে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি হবে না। জিয়াউর রহমান এসেই তো সেটি তুলে দিলেন, সংবিধান তছনছ করে দিলেন এবং গোলাম আজমকে দেশে আসার পরিস্থিতি সৃষ্টি করলেন। শুধু গোলাম আজম নয়, এই দেশে জামাত ইসলামের রাজনীতি করার সুযোগ করে দিলেন। ঠিক একইভাবে আপনার খালেদা জিয়াও এমন পরিস্থিতি সৃষ্টি করলেন যাতে সেই ফ্রিডম পার্টির লোকেরা শুধু রাজনীতি নয়, নির্বাচন করতে পারে, অপোজিশনের লিডার হতে পারে। স্যার আপনার কাছে আসবো, আপনার কাছে সর্বশেষ আবার আসবো। আমি সাইদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সাইদ ভাই, আপনি শুনতে পেলেন যে আমাদের মানিক স্যার যে কথাগুলি বলেছেন। এখানে আমি আপনার কাছে 3টি প্রশ্ন আজকে একটু জানার ইচ্ছে। সেটি হলো যে আমাদের কিছু বুদ্ধিজীবীরা বলেন যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সমঝোতা হওয়া উচিত এবং অতীতের যা কিছু হয়েছে এখন দেশ পুনর্গঠনের জন্য একটা ঐক্যের প্রয়োজন। কিন্তু আওয়ামী লীগকে এই ক্ষত কি, এই যে রক্তক্ষরণ, এই যে 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা, সেটার সাথে জিয়াউর রহমান জড়িত। এর পরবর্তীতে আমরা দেখলাম যে এই 21শে আগস্টে একজন বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যাকে সমূলে তার দলের শীর্ষস্থানীয় নেতাদেরকে গ্রেনেড দিয়ে হত্যা করে নির্মূল করার যে একটা প্রক্রিয়া করেছিল, অথবা উপরওয়ালার অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী সেদিনের মানে গ্রেনেডের হামলা থেকে উনি রক্ষা পেয়েছেন। তাহলে কি তারপরে আইবি রহমানের মতন, গতকালকে ওনার মৃত্যুবার্ষিকী গেল, আইবি রহমানের মতন একজন খুব মানে মহিলা নেত্রী বলেন বা আওয়ামী লীগের প্রথম সারির নেত্রী বলেন, উনি নিহত হলেন। আওয়ামী লীগের অনেক 24 জন ব্যক্তি গ্রেনেড হামলায় নিহত হলেন। তাহলে আওয়ামী লীগ কি করে সেই 15 আগস্টের ক্ষত, 21শে আগস্টের ক্ষত নিয়ে বিএনপির সাথে সমঝোতায় যাবে? আমাদের কিছু বুদ্ধিজীবীরা প্রায়শই টকশোতে এই কথাটি বলে থাকেন। এক, দ্বিতীয়ত হলো যে আপনি দেখবেন 75 সালে সেনাপ্রধান জানেন না একটি এমবিসিতে যারা বন্ধু প্রতিম মানে রাষ্ট্র হিসেবে আমাদের সাথে যাদের সাথে সম্পর্ক, সেই দূতাবাসের আপনার অ্যাম্বাসেডারের কাছে গিয়ে জুনিয়র অফিসার, কর্নেল, মেজররা গিয়ে অস্ত্র কিনতে যায়। সেটি কিভাবে দেখবেন? ওই এমবেসির ভূমিকাটা সেটি একটু বলবেন। এই দুটো বিষয় একটু বলবেন। আরেকটি বিষয় হলো যে এটা পিন্টু ভাইয়ের কাছে যাব, যে এখনো পর্যন্ত আপনি ওয়েবসাইটে যাই দেখবেন বঙ্গবন্ধুর হত্যার যেই কয়েকজন 5 জন যে ফাঁসি হয়েছে, ওয়েবসাইটে এখনো আছে, উইকিপিডিয়াতে যাই দেখবেন, ওয়েবসাইটে যাই দেখবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওই খুনিদের নামের সাথে বীর বিক্রম, বীরোত্তম দেওয়া আছে। ইভেন যারা পলাতক আছেন, এই 5 জন পলাতকের মধ্যে ক্যাপ্টেন নূরের নামের সাথে বীর বিক্রম, মেজর শফিকুল হক ডালিমের নামের সাথে বীরোত্তম আছে, এবং এটি প্রতি বছর হালনাগাদ আপ টু ডেট করা হয়। তা আমাদের এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় আছে, তারা কি এই জিনিসটা কি তাদের চোখে কি পড়ে না যে বঙ্গবন্ধুর হত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরকে আমরা কেউকে বীরোত্তম, কেউকে বীর বিক্রম বলে খেতাবে আমরা এখনো ওয়েবসাইটে দিয়ে রাখছি? এই বিষয়টা একটু বলবেন। এই 3টি বিষয় আপনাকে বললাম। জি আচ্ছা, আপনি যেখানে শেষ করলেন এখান থেকে আমি শুরু করি। হ্যাঁ, তাদের তো চোখে পড়া উচিত ছিল, কেন পড়ে নাই আমি জানি না। এমনকি এই বীরোত্তম, বীর বিক্রম এই খেতাবগুলো নিয়েও এক ধরনের রাজনীতি হয়েছে, এবং সেই রাজনীতিটাও আমাদের একটু মাথায় রাখা দরকার। প্রথমত রাজনীতিটা হচ্ছে যে এটা সেনাবাহিনী, এটা জাতীয় হবে না মুক্তিযুদ্ধ, এটা সেনাবাহিনী সেনাপ্রধানের দায়িত্ব ছিল, অর্থাৎ এটা উসমানী সাহেব এটা করেছেন। সেখানে রাজনীতিকভাবে যারা সংগঠক ছিলেন, কিংবা এখানে বিএলএফ কে এর অন্তর্ভুক্ত করা হয়নি, মুজিব বাহিনীকে এর খেতাব দেওয়া হয় নাই, কিংবা যে কোনো কারণে হোক 9 নম্বর সেক্টরের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল, 9 নম্বর সেক্টরের কর্মকর্তাদেরকে খেতাব দেওয়া হয়নি। এখানে এই জায়গাগুলোকেও একটা পূর্ণ মূল্যায়নের দরকার ছিল। 1 2 নম্বর হচ্ছে যে যারা পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ করেছে তাদেরকে এই মুক্তিযুদ্ধের খেতাব দেওয়া হয়েছে। তো এটা আপনি জানেন কিনা, এটা একটা বিষয় যে পার্বত্য চট্টগ্রামে পরবর্তীতে এটা নিয়ে আমরা লেখালেখি করার পরেও আমিও একাধিক আর্টিকেল লিখেছি, তারপরে
এটাকে বাদ দিয়ে এখানে সেনাবাহিনীর জন্য আলাদা কেতাব তৈরি করা হচ্ছে। এর মানে হচ্ছে এই যে এখানে যে স্পষ্টতা দরকার এবং এখানে যে মনোযোগটা দরকার, এই মনোযোগগুলো আমাদের নেই। এর কারণটা হচ্ছে যে এখানে ক্ষমতার পিছনে, এখানে রাজনীতিতে ক্ষমতা এবং কিভাবে ক্ষমতায় পাওয়া যায়, কিভাবে মন্ত্রী হওয়া যায়, এমপি হওয়া যায়, রাজনৈতিক দলগুলো সেটা নিয়েই ব্যস্ত থাকেন। কিন্তু এখানে যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা, লালন করা, ইতিহাসকে ধারণ করা, লালন করা, এই কাজটা খুবই কম হয়। কেননা আমাদের ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে কেবল বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়নি, এখানে মুক্তিযুদ্ধের চেতনাকে এখানে ধ্বংস করার একটা ষড়যন্ত্র হয়েছে। যেমন এখানে বাংলাদেশ বেতার তাড়াতাড়ি মানে মুহূর্তের মধ্যে এটা রেডিও বাংলাদেশ হয়ে যায়, জয় বাংলাকে নিষিদ্ধ করা হয়, এখানে বাংলাদেশ জিন্দাবাদ ইত্যাদি গুলোকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে রাষ্ট্রীয় ৪ নীতিমালা, যেটা আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করেছি, এবং সেই নীতিমালা পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে সেটাকে বিকৃত করা হয়, ধ্বংস করা হয়, ধর্মনিরপেক্ষতাকে মুছে ফেলা হয়, সমাজতন্ত্রকে বিকৃত করা হয়, জাতীয়তাবাদের জায়গায় বাংলাদেশি জাতীয়তাবাদ যুক্ত করা হয় ইত্যাদি এই কাজগুলো হয়। অর্থাৎ এই যে ষড়যন্ত্র এবং যে চক্রান্ত ছিল, এই ষড়যন্ত্র এবং চক্রান্তটা অব্যাহত রয়েছে। দুটো জিনিস, একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যারা অপরাধী, যারা খুনি, তাদেরকে বিচার করা উচিত, এবং এটা 15ই আগস্টের খুনি এবং 21শে আগস্টের খুনিদের বিচার করা দরকার। কেবলমাত্র তাদের বিচার করা এই জন্য না, আমাদের রাজনীতিতে স্বচ্ছতা এবং আমাদের রাজনীতিতে যে ধরনের রাজনীতির ভিতরে ঘাপটি মারে থাকা যে শত্রুরা অবস্থান করছে, বিভিন্ন রাজনৈতিক দলে অবস্থান করছেন, এটা হওয়া দরকার। এটা হলো একটা দিক। আর একটা হচ্ছে রাজনীতিতে একটা ঐক্য লাগবে। এটা হচ্ছে রাজনীতিতে একটা গণতান্ত্রিক ধারায় যারা আপনি যদি যাদেরকে নির্বাচন করার সুযোগ দেবেন, এখানে আপনি যত দ্রুত হত্যাকারী খুনিরা যাতে রাজনীতি না করতে পারে, এই জন্য বিচারটা হওয়া দরকার। বিচারটা হওয়া দরকার এই জন্য যে তারা রাজনৈতিক অঙ্গন গিয়ে পার্লামেন্টকে কলুষিত করতে না পারে, এইটা হওয়া দরকার। কিন্তু আপনি যখন পার্লামেন্টে যাবেন, পার্লামেন্টে দ্বার খুলে দিবেন, তখন এই পার্লামেন্টের অভ্যন্তরে এক ধরনের ঐক্যটা দরকার। এবং এই ঐক্যটা যদি না হয়, তাহলে গণতান্ত্রিক ধারা ব্যাহত হবে। গণতন্ত্র এবং পরিবেশ, আপনার গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, এবং এটা খণ্ডিত হয়ে যাবে। তখন আবার বিকল্প হিসাবে যখন নিয়মতান্ত্রিক রাজনীতির পথটা রুদ্ধ হয়ে যায়, তখন আপনাকে দেখা যাবে যে ষড়যন্ত্রের রাজনীতি, নেপথ্যের রাজনীতি, সেগুলো দানা বেঁধে ওঠে। তাহলে দুটো জিনিসকে আমরা কিন্তু একসাথে মিলাতে পারবো না। একটা হলো আপনি গণতান্ত্রিক আবহ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে যখন পার্লামেন্ট গড়ে তুলবেন, সেই পার্লামেন্ট এবং সেই রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের ঐক্য আপনাকে করতে হবে। যেমন সেই ঐক্য করার প্রক্রিয়া এখন যদি মনে করেন খুনিরা যদি এসে যায়, তাহলে আপনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। যেটা ভারতে ধরুন এখন কংগ্রেস কি করছে, গান্ধীর খুনিরা কোট আন কোট তারা ক্ষমতায় এসে গেছে, কংগ্রেস কি করছে, কংগ্রেস সেটাকে রাজনৈতিকভাবে কিংবা অন্যরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। আপনি যখন ক্ষমতায় এসে যাবে, কিংবা আপনি একজন পার্লামেন্টে, আপনি তাকে পার্লামেন্টে আসার সুযোগ দিয়েছেন, তাকে বিচার করেন নাই, তখন আপনি কি করবেন? এই দুটো জিনিস আমাদেরকে, একটা হলো রাজনীতি আর একটা হলো অপরাধ। অপরাধ, সে অপরাধী যেই হোক, তার বিচার করতে হবে। এবং এটা কেবলমাত্র ওই বিচারের স্বার্থে নয়, গণতন্ত্রের স্বার্থে, আগামী দিনের যাতে গণতন্ত্রের পথ কণ্টকবিহীন হয়, গণতন্ত্রের যাত্রা যাতে শুভ হয়, সেই কারণে নির্বিঘ্ন হয়, সেই কারণে এই কাজটা করতে হবে। আর একটা হলো আপনাকে খেয়াল করতে হবে, বিচারটা দ্রুত হওয়া উচিত এই জন্য যে পার্লামেন্টের ভিতর যেন খুনিরা আসতে না পারে। তাহলে খুনিদের এই জায়গাটাকে আপনাকে বন্ধ করতে হবে। কিন্তু তারপরে আপনি পার্লামেন্টে আসার পরে, কিংবা আপনি রাজনৈতিক অঙ্গনে তাদের রাজনীতি করার দেওয়ার পরে আপনি বলবেন যে না, সেটা হবে না। আপনি জামাতকে ধরুন, জামাতকে আপনি রাজনীতি দেওয়ার অধিকার রাখলেন, লাইসেন্স দিলেন, তারপরে আপনি জামাতকে গালি দিলেন, হ্যাঁ, সেটা পলিটিক্সের আপনি বেনিফিট হতে পারে। আপনি জামাতকে নিষিদ্ধ করলেন না, তারপরে আপনি গালি দিতে, হ্যাঁ, আপনি রাজনৈতিকভাবে বেনিফিটেড হতে পারেন এটা করে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনাকে সেই নিষিদ্ধটা করতে হবে। যেমন ঘাতক, আজকে যদি আপনি বলেন যে জামাত, এটা তো চিহ্নিত ব্যাপার, জামাত ইসলাম আদালতের রায়ের মধ্য দিয়েও এটা একটা ঘাতক দল হিসাবে এবং মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্টকারী দল হিসাবে এটি হয়েছে। কিন্তু আমরা তো, এবং আদালত বলেছে, যুদ্ধাপরাধ আদালত বলেছে যে ব্যক্তির সাথে সাথে এই সংগঠনেরও বিচার হওয়া উচিত যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করছে। ওই আমরা তো পারছি না।
অতএব আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমাদের পদে পদে বিভিন্ন রকম বাধা রয়েছে, ষড়যন্ত্র চক্রান্তকারীরা বিভিন্ন জায়গা বিভিন্ন অবস্থানে রয়েছে। সেই অবস্থানে যেতে হলে আমাদের দুটো জিনিসকে আমাদেরকে ভাবতে হবে। অতএব পার্লামেন্টের রাজনীতির ধারা এবং বিচার প্রক্রিয়া, এই দুটোকেই নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের এমন কিছু করা উচিত না যাতে গণতন্ত্রের যাত্রা অশুভ হয়, গণতন্ত্রের যাত্রা কণ্টাকিকীর্ণ হয় এবং পার্লামেন্টারি গণতন্ত্রের বিকাশটা রুদ্ধ হয়। সেই জায়গাগুলোতে আমাদের বিরত থাকতে হবে। অপরদিকে বিচার প্রক্রিয়াকে জোরদার করা দরকার। দ্রুত ট্রুথ কমিশনই বলুন আর কমিশনের মধ্য দিয়ে সত্যকে উদ্ঘাটন করা দরকার, যাতে আমরা ৭১-এর চেতনায় পথ চলতে পারি। এটা দুর্ভাগ্যজনক হলো সত্য যে হ্যাঁ, আমরা ৭১-এর ইতিহাসকে ধারণ করছি, ৭১-এর অনেক কিছু আমরা ধারণ করছি, কিন্তু ৭১-এর চেতনা আমরা কতটুকু ধারণ করছি? জাতি কি ৭১-এর চেতনায় চলছে? জাতি কি ৭১-এর আলোতে পথ দেখছে? সেই প্রশ্নগুলো আমাদের সামনে রয়েছে। এই প্রশ্নগুলোর জবাবটাও আমাদের খোঁজা দরকার বলে আমি মনে করি। জি জি পিন্টু ভাই, আপনার কাছে যাবো। ওই যে প্রশ্নটা করেছিলাম যে সাইদ ভাইয়ের কাছে, যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এদের যে এখনো বীর বিক্রম বীর উত্তম আছে, আমরা যদি বিশ্বের দিকে তাকাই, মানবাধিকার লঙ্ঘনের দায়ে অং সান সুচির একাধিক পদক কিন্তু প্রত্যাহার করানো হয়েছে। এই ব্যাপারটা আপনি কি বলবেন, কারণ আপনি এই বিষয়টা নিয়ে কাজ করেন। আরেকটি হলো যে ২১শে অগাস্টে আমাদের গয়েশ্বর রায় একটি বক্তব্যে বলেছেন বিএনপি সরকারের ভুলের খেসারত দিচ্ছেন খালেদা এবং তারেক, এবং সেই নিউজটিও আপনি পড়েছেন, আপনি জানেন যে বলেছেন যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন যে মনের ইচ্ছা অনিচ্ছায় সরকারের থাকতে ভুলভ্রান্তি আমাদের কিছু ছিল, যার খেসারত আজকে জনগণ দিচ্ছে, আমরা দিচ্ছি, খালেদা জিয়া এবং তারেক রহমানও দিচ্ছেন। যারা অপকর্ম করেছে তারা খেসারত দেয়নি, তারা কিন্তু আমাদের আশেপাশে আরো বলিয়ান হওয়ার চেষ্টা করছেন। এটা উনি কাকে বোঝানোর চেষ্টা করছেন, কিভাবে বোঝানোর চেষ্টা করছেন? আর কিছু আমাদের বুদ্ধিজীবীরাও প্রায়শ বলে থাকেন যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা ঐক্য থাকে। তা আওয়ামী লীগ এখানে কি করে আসবে এই ঐক্যর মধ্যে? ৭৫-এর এই রক্তক্ষরণ, ২১শে অগাস্টের রক্তক্ষরণ, আপনি এই বিষয়টা নিয়ে কাজ করেন, পিন্টু ভাই একটু বলুন প্লিজ। আমরা জি বলুন। প্রথম যে বিষয়টা আনছেন যে আপনার এই যে জাতির পিতার খুনিদের পদক বলেন বা তাদের অনার বলেন, এগুলো তো যেদিন তারা খুনি হিসাবে আদালত কর্তৃক স্বীকৃত, আত্মস্বীকৃত খুনি সেটা এক জিনিস, আদালত কর্তৃক স্বীকৃত হওয়ার সঙ্গে সঙ্গে এমন খুনি না, তারা জাতির পিতার খুনি, যার ডাকে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেদিন থেকে তাদের সমস্ত এই অনার বলেন ব্যাজ বলেন যা সব কেড়ে নেওয়া উচিত ছিল। এটা আমাদের আমলাতন্ত্র বলেন, রাজনৈতিক অদূরদর্শিতা বলেন, এটা আমরা পারিনি করতে। এখনো যে সময় নাই তা না, কিন্তু করবেটা কে? আমি তো দেখি এইগুলো করার জন্য আওয়ামী লীগ বলেন যাই বলেন, শেখ হাসিনা একা এই জায়গায় তার সহশক্তি খুব কম মনে হয় আমার কাছে। নয়তো সব কাজ তার একার কেন করতে হবে, এটা একটা। আর দ্বিতীয়ত যেই বিষয়টা আপনি আনলেন এই ২১শে অগাস্ট বা ১৫ই অগাস্ট হত্যাকাণ্ডের পর, হ্যাঁ, এই যে জাস্টিস মানিক জেনারেল জিয়ার ওই বঙ্গবন্ধু হত্যায় জড়িত থাকার বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরলেন, আরো তথ্য প্রমাণ আছে, সময় থাকলে হয়তো উনি তুলবেন, সেটা এক জিনিস। আপনি দেখেন যে ২৬শে সেপ্টেম্বরের কথা বলা হলো যে খন্দকার মোশতাক ইনডিমনিটি জারি করলেন, জেনারেল জিয়া এপ্রিলে 79-এর এপ্রিলে সেটা আইন করলেন। আমি ধরে নিলাম এই উনি বেনিফিশিয়ারি বা উনার কুশীলব। এরশাদ সরকার এসেও সেটা বহাল রাখলেন। এরপর আমি এটাও ধরে নিলাম যে এরশাদ এবং এই জিয়া সামরিক সরকার তাদের সতীর্থদের বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, মানলাম। ৯১ সালে তো একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলো। ৯১ সালের ৮ই অগাস্ট আমার এখনো মনে আছে, আমি সংসদে ছিলাম সেদিন সাংবাদিক হিসাবে। আওয়ামী লীগ ইনডেমনিটি রিপিল বিল উত্থাপন করলো, ওই পার্লামেন্ট শেষ হয়ে গেল, ওই ইনডেমনিটি বিলটা ওই বাছাই কমিটিতে পড়ে রইল, বাছাই হয়ে রইল, আর বাছাই হয়ে ফেরত আসলো না। একটি গণতান্ত্রিক সরকার সেটা কিন্তু প্রত্যাহার করে নেয় নাই, গেল এটা। তারপরে আসেন আওয়ামী লীগ এটাকে বাতিল করলো ৯৬ সালের নভেম্বরের ১২ তারিখ ইনডেমনিটি। এরপরে আপনার বিচারের পথ খুললো। আপনি কি মনে করেন যে সব
তখন ওই আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী বা মুক্তিযুদ্ধের চেতনার লোকজন সব আপনার রাষ্ট্র ক্ষমতায় ছিল। যেটা সাইদ ভাই বললেন, ৭১-এর পর এই প্রশাসন চালিয়েছে যেমন পাকিস্তান ফেরতরা বা পাকিস্তান ভাবাপন্নরা। আপনি দেখেন ২০০১ সালের জুন মাসে বঙ্গবন্ধুর খুনি আজিজ পাশা মারা গেলেন জিম্বাবুয়েতে। এটা একটু আবার রিপিট করছি আমি, মানে হিস্ট্রিটা কি এখানে। ২০০১-এর জুন মাসে একজন খুনি, উনি তখন আপনার আদালতের রায়ে খুনি, এটা বিচার আদালতের রায় না শুধু। ২০০১-এর এপ্রিলের ৩০ তারিখ হাইকোর্টের ৩য় বেঞ্চ বিচার ডেথ রেফারেন্স কনফার্ম করে দিল। সেই খুনিকে পরবর্তী সরকার যখন ক্ষমতায় আসে ২০০১ সালের অক্টোবরে বিএনপি সরকার, সেই খুনিকে মরণোত্তর বেনিফিট দিল সেনাবাহিনীর। তা আপনি ষড়যন্ত্র বলেন, ষড়যন্ত্রকারীদের শিকড় কত গভীরে ছিল যে আপনার একজন খুনিকেও মরণোত্তর, এটা সেনাবাহিনী তো তখন আপত্তি করে নাই, আপত্তি করা উচিত ছিল সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। একজন খুনিকে কিভাবে একটা সরকার এই সুবিধা দেয়? করে নাই। এদেশের মানুষও সেইভাবে প্রতিরোধ করে উঠে নাই, ভিতরে ভিতরে এগুলো হচ্ছে, মানুষকে জানায় নাই, অথবা আওয়ামী লীগও বিষয়টাকে সেভাবে তুলে ধরতে পারে নাই। এখন আসেন আপনার ২১শে অগাস্টের ঘটনা। ২১শে অগাস্টেরটা তো আদালতের অবজারভেশন, যেগুলো অবজারভেশন না, তদন্তে যেগুলো এসেছে, অগাস্টের ১৪ তারিখ হাওয়া ভবনে বৈঠক হয়েছে, অগাস্টের ১৮ তারিখ ওই আব্দুল সালাম পিন্টুর বাসা থেকে বোমাগুলো সরবরাহ করা হয়েছে জঙ্গিদের কাছে। এগুলো তো ওখানে আপনার এই হাওয়া ভবনের বৈঠকে ডিজিএফআই ছিল, এনএসআই ছিল, মানে রাষ্ট্রের রাজনৈতিক দল, জঙ্গি, পুলিশ, সেনা কর্মকর্তা, গোয়েন্দা বাহিনী সবাই মিলে একটি প্লট তৈরি করেছে। তারপরে আপনার শেখ হাসিনাকে যে হত্যার চেষ্টা, শেখ হাসিনাকে তো হত্যার চেষ্টা করা হচ্ছিল। আপনি একটু ইতিহাস আবার আমি ব্যাকে যাই। ৭১ সালে যারা হেরে গিয়েছিল জামাতে ইসলামী, তারা বিএনপিকে সমর্থন দিয়ে ২০০১ সালে মন্ত্রিসভায় যোগ দিয়েছে। তারা সাকসেস, নির্বাচনে জিতে এসেছে। খালেদা জিয়া ক্ষমতার শেয়ার দিয়েছে। ৯১ সালেও ক্ষমতার শেয়ার দিয়েছিল। সাইদ ভাই ভালো করে জানবেন, বাম দলের ১৩টা আসন ছিল। বাম দলের সঙ্গে না গিয়ে এই পাকিস্তানের যে ইয়াহিয়ার অ্যাডভাইজার প্রফেসর জি.ডব্লিউ চৌধুরীর বাসভবনে বসে আপনার এই, এটা মওদুদ আহমেদের বইয়ে পাবেন, এটা আমার বক্তব্য না, মওদুদ আহমেদ লিখে গেছেন যে জি.ডব্লিউ চৌধুরীর বাসভবনে বসে গোলাম আজমের নাগরিকত্ব দেওয়ার শর্তে খালেদা জিয়া এবং জামাতের নিজামী এবং গোলাম আজমের সঙ্গে বৈঠক করে জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করলো, জামাতকে ২টা আসন দিল, ক্ষমতার শেয়ার দেওয়া। ২০০১-এ এসে যখন তার সমর্থন নিয়ে একসঙ্গে নির্বাচন করলো, ক্ষমতায় শেয়ার দিল আপনার ২জন মন্ত্রী। এখন এই ধারণা, এই ইতিহাস থেকে যদি আপনি আসেন, ২০০৪ সালে যদি আল্লাহ না করুক শেখ হাসিনাকে হত্যা করা যেত, সিচুয়েশনটা কি হতো? হরকাতুল জিহাদকে ক্ষমতার শেয়ার দিতে হতো, যেটা জামাতকে দিয়েছেন। এটা তো বলার অপেক্ষা রাখে না। তো সেই জায়গায়, সেই হত্যা যজ্ঞের পর ৭৫ থেকে ৯০-এর সময়টা যদি দেখেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি জেনারেল এরশাদ সরকারের বিরুদ্ধে যে যুগপৎ আন্দোলন করার মধ্য দিয়ে একটি কাছাকাছি একটু এসেছিলেন। তারেক রহমানের বিয়েতে আপনার শেখ হাসিনা গিয়েছেন, পুতুলের বিয়েতে খালেদা জিয়া এসেছেন। বঙ্গবন্ধু হত্যার পিছনে যে তারা ছিল, অনেকটা ক্ষত কমে গিয়েছিল, যে কারণে তারা একসঙ্গে বৈঠকও করতে পেরেছেন। যখন আপনি এই শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছেন, যে ক্ষতটাকে আমি এখন বলি বাংলাদেশের রাজনীতিতে একটা স্থায়ী ক্ষত হয়ে গিয়েছে। যতই বলেন আওয়ামী লীগ বিএনপির এক হইতে হবে, এটা খুব কঠিন। আমি এই জায়গায় দেখলাম শেখ হাসিনা তারপরও খালেদা জিয়ার বাড়ি গিয়েছিলেন। তার মানে কঠিন হলেও, মানে এই কোকোর মৃত্যুর পর তো উনি গিয়েছিলেন, কঠিন হওয়ার পরেও আমরা একটু আশা দেখি যে না, হয়তো সম্ভব। কিন্তু তার আগে যেটা করতে হবে, যেটা আমার মনে হয়, যেটা আপনি গয়েশ্বর রায়ের বক্তব্য আনছেন, এটাকে জাতীয়ভাবে বিএনপির রাজনৈতিকভাবে এটাকে এন্ডোর্স করতে হবে। এটা তো গয়েশ্বর রায়ের বক্তব্য। এই বক্তব্যটা বিএনপির হতে হবে যে আমরা ভুল করেছিলাম, আমরা ক্ষমা চাই,
যে ভুলটা জামাত আজ পর্যন্ত স্বীকার করে না যুদ্ধাপরাধীদের নিয়ে। আপনি এই বিএনপি যদি এই ভুলটা স্বীকার করে নেয় যে আমরা এই ভুলটা করেছি, আমি হত্যা করতে না পারি, হত্যাকারীদের বিচার না করে তো ভুল করেছি। খালেদা জিয়া হত্যার কথা হয়তো জানতো না, আমি মেনে নিলাম। তারেক রহমান জানতো। তারেক রহমানকে বাঁচানোর জন্য পুরো বিষয়টাকে যে নাটকটা সাজানো হলো, বিচারটাকে করতে দেওয়া হলো না। এখন আস্তে আস্তে এই যে তৎকালীন জেনারেল রুমি ডিজিএফ এর চিফ ছিলেন, উনি আদালতে স্টেটমেন্ট দিয়ে তো বললেন যে আমি প্রাইম মিনিস্টারকে এই টকিং পয়েন্টসে দিয়েছিলাম, কিন্তু প্রাইম মিনিস্টার আমাকে এই বিষয়ে নাক গলাতে না করেছেন। এটা আদালতে আপনার 164 উনি বলেছেন। তো আমি বলছি যে এই জায়গাটায় বিএনপি যতদিন না পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইবে এই 21 আগস্টের জন্য, যে ক্ষত আওয়ামী লীগের ভিতর তৈরি হয়ে আছে, সেই জায়গায় আওয়ামী লীগ বিএনপির একসাথে চলা কঠিন হতে পারে। এটা আমাদের জাতির জন্য দুঃখজনক, আমাদের জাতির অগ্রগতির জন্য দুঃখজনক হতে পারে। দুটো একসাথে যদি আমরা রাজনীতিটাকে যদি নিয়ে আসতে পারতাম, আমাদের আদর্শগুলি যদি কাছাকাছি হতো, তাহলে হয়তো আরো ভালো হতো। কিন্তু সেই জায়গাটা আমি অদূর ভবিষ্যতে দেখি না। এই কারণেই দেখি না যে বিএনপি এখনো সেটা স্বীকার করছে না, যেটা জামাতের সঙ্গে হচ্ছে, আমি যেটা আগে বলেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ পিন্টু ভাই। আমি শাহ মোস্তাইন বিল্লা ভাইয়ের কাছে যাব। বিল্লা ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনি একটু আনমিউট করুন। হ্যাঁ, বিল্লা ভাই শুনতে পাচ্ছেন? জি জি বিল্লা ভাই, আপনি শুনলেন এই যে আমাদের মানিক স্যারের কথা, আবু সাইদ ভাই এবং পিন্টু ভাইয়ের কথাটা শুনতে পারলেন যে যে ক্ষতটা জন্ম হয়েছে এবং একটার সাথে যেমন জিয়াউর রহমান জড়িত, এটা এখন পরিষ্কার। মাজেদের বক্তব্য, কর্নেল ফারুকের বয়ান যেটা লন্ডনে সে দিয়েছে, তারপরে খালেদা জিয়া যেটা সরাসরি একজন বিরোধী দলের নেত্রীকে হত্যা করার জন্য করছে, আজকে তারা যেটা বলছে, তারা যদি জাতির কাছে মানে ক্ষমা না চায়, তারা যদি ভুল স্বীকার না করে, তাহলে এই ক্ষত কিভাবে দূর হবে? শাহ মুস্তাইন বিল্লাহ ভাই, জি বলুন। ভুল তারা স্বীকার করবে কিভাবে? ভুল স্বীকার করতে গেলে নিজেদের যে জড়িয়ে থাকা, অর্থাৎ এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা যে সরাসরি ভাবে জড়িত ছিল এবং এটা ছিল পরিকল্পিত, এটা তো প্রতিষ্ঠিত হয়ে যায়। সুতরাং তারা ভুল স্বীকার করবে না। আর গয়েশ্বর রায় যে কথাটাই বলেছেন, সেটা বলেছে এটা দুর্ঘটনা। তিনি এটাকে দুর্ঘটনা হিসেবে দেখেছেন, কিন্তু তিনি কথা বলেন নাই যে তার দলের লোকরা এই ঘটনার সাথে ইনভলভ আছে। এখানে একটা ফাঁক রয়েছে, বিএনপিকে এই ফাঁক দূর করতে। আর আমি যেটা মনে করি, ইতিমধ্যে খুব বিস্তৃতভাবে আলোচনা হয়েছে এটা, যে এই 21শে আগস্টের ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। তার আগে আরো ঘটনা, যেমন চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় গুলি করে পুলিশ সরাসরি জড়িত ছিল, সেখানে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এবং টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার জনসভায় আর মঞ্চের নিচে বোমা পেতে রাখা হয়েছিল হত্যার উদ্দেশ্যে, এটা আমাদের জানা আছে। এবং তারও আগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কথা জানা হয়েছে। এবং মানি ভাই বলেছেন মুক্তিযুদ্ধের সময়কার। আমি মনে করি মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তাদের সাথে 75-এ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন তাদের যোগসূত্র আছে। এবং এরপরে শেখ হাসিনাকে হত্যা করার জন্য সর্বশেষ 21শে আগস্ট যে হত্যা হয়েছে, এর পিছনে একই ধরনের উদ্দেশ্য। কাজেই এখানে বিএনপিকে এটা বুঝতে হবে ভালো করে, যে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত যে 21শে আগস্টের ঘটনায় বিএনপির উচ্চ মহলের লোকেরা জড়িত ছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থার বড় বড় কর্তারা এর মধ্যে জড়িত ছিল, এবং এই হত্যাকাণ্ডের ঘটনাটিকে ভিন্নভাবে যাদের সামনে তুলে ধরার জন্য জজ মিয়া নাটক সাজানো। কাজে এই জায়গা থেকে বিএনপিকে পরিষ্কার হয়ে বেরিয়ে আসতে হবে। তারপরে হয়তো সম্ভাবনা আছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। তো আমি বরঞ্চ আরেকটা জায়গায় ফিরে যেতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়টা খুব তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটার একটা রাজনীতি আছে, চক্রান্ত পরিকল্পনা আছে, এবং আগেই এটা আলোচিত হয়েছে যে 71 সনে পরাজিত হয়েছে, তাদেরই পরিকল্পনা অনুযায়ী বঙ্গবন্ধুকে হত্যা করার চেষ্টা হয়েছে। তো তা যদি হয়, তাহলে এর সাথে আরো কিছু বিষয় আমাদের দেখতে হবে, যে বঙ্গবন্ধু হত্যা করার মতো ক্ষেত্রটা কিভাবে তৈরি হয়েছিল। মধ্যে সেই বিষয়টা কিছু আলোচনা হয়েছে। কিন্তু আমি বলতে চাই যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর
শুধু আওয়ামী লীগের লোকেরা খুব বড়সড় প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে তাই নয়, আরো অনেকেরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমাদের গুরুত্ব সহকারে নজরে আনা দরকার। যেমন ধরেন, এই যে বঙ্গবন্ধু যে সময় নিহত হন সে সময় তো বাকশাল ছিল ক্ষমতায়, এবং বাকশাল গঠিত হয়েছিল প্রধানত 3টি রাজনৈতিক সংগঠন নিয়ে, একটি আওয়ামী লীগ, একটি ন্যাপ এবং আরেকটি কমিউনিস্ট পার্টি। এর সাথে ব্যক্তি হিসেবে আরো অনেকে এসে জড়িত ছিলেন, যাদের মধ্যে আমরা উল্লেখ করতে পারি আনোয়ার রহমান সাহেবের নাম, উল্লেখ করতে পারি কৃষক নেতা নাটের মধ্যে হাজী দানিশ সাহেবের নাম, এবং আরো অনেকের কথা আমরা বলতে পারি। তো এই বাকশালটা গঠিত হয়েছিল এভাবে। আর বাকশালের বঙ্গবন্ধুকে আঘাত করার পরে, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে প্রতিক্রিয়াগুলো আমরা পেলাম, আমি অবাক হয়েছি এই প্রতিক্রিয়াগুলো দেখেছি। যেমন মৌলানা ভাসানী একটা প্রতিক্রিয়া সে সময় দেখা গেছে, আমার কাছে একটি লেখা আছে, আমি একটু পড়তে চাই। তিনি বলছেন এটা যে এই এই হত্যাকাণ্ডের পর খন্দকার মুশতাকের উদ্দেশ্যে বলেন, এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ, আল্লাহ আপনার সহায় হন। এটা ছিল মৌলানা ভাসানী সাহেবের প্রতিক্রিয়া। আর বিচারপতি সায়েমকে যখন ক্ষমতা হস্তান্তর করেন খন্দকার মুশতাক আহমেদ, তখন মুশতাকের প্রশংসা করে বিচারপতি সায়েম বলেছিলেন যে খন্দকার মুশতাক আহমেদ has set a great instance by handing over power to me despite his countrywide popularity, which is rare in any developing country and is a matter of pride for the people of this country. এটা ছিল জাস্টিস সায়েমের প্রতিক্রিয়া। আর বঙ্গবন্ধুকে টুঙ্গিপাড়ায় দাফনের পর কর্নেল তাহের যে মন্তব্যটা করেছিলেন সেটা হচ্ছে এরকম: they have made a big mistake, they shouldn't have allowed Sheikh Mujib's burial. Now a shrine will be built there, his body should have been thrown into the Bay of Bengal. So আরো অনেকেরই অনেক ধরনের মন্তব্য এবং প্রতিক্রিয়া সে সময় ছিল। আমি এই 3টা মন্তব্য এখানে কাজেই এখানে আমি যে কথা বলতে চাই, কারণ আবশ্যকতায় বঙ্গবন্ধুর সৈনিকরা ছিল স্তম্ভিত, প্রত্যক্ষ বিপদ, তারা প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই, বঙ্গবন্ধুকে তারাই ক্ষমতায় ছিল। কাজে বঙ্গবন্ধু হত্যাকারীরা প্রতিবাদ করতে পারেনি এটা যেমন সত্য, সেই সময় আরো যারা দায়িত্বশীল রাজনীতি নেতা ছিলেন এবং রাজনৈতিক দল ছিল তাদেরও যে ভূমিকাটা পালন করা উচিত ছিল, কারণ এই ধরনের হত্যাযোগ্য কোনো রাজনৈতিক বিবেচনাতেই গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। সেই সময় ওই দলগুলো, ওই নেতারাও সেই ভূমিকা পালনের দরকার। আর এই যে আপনার এর আগে আলোচনা হয়েছে যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর কি পরিস্থিতিটা হলো, মানে ভাই বলেছেন, আবার অন্যান্য আলোচকরা কথা খুব ভালো করে উল্লেখ করেছে। এটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যার পরে স্বাধীনতার বিরোধী শক্তিকে পর্যায়ক্রমে একে একে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ মহলে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে। একজন রাজাকার তিনি পাকিস্তানি টিম নিয়ে যাদের সঙ্গে গিয়েছিলেন আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, সেই শাহজাদকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হয়েছে। সেই খুনি জয়পুরহাটের আব্দুল আলীম, তাকে মন্ত্রী করা হয়েছে। আপনার মৌলানা মান্নান, বুদ্ধিজীবীদের হত্যাকারী, তাকে মন্ত্রী করা হয়েছে। শুধু এই 3টা নামই নয়, আরো অনেক স্বাধীনতা বিরোধীকে নানা পর্যায়ে পুনর্বাসিত করা হয়েছে এবং দেশের রাজনীতির ধরনটাকে পাল্টে দেওয়া হয়েছে। যে রাজনীতির জন্য দেশের মানুষ 24 বছর বঙ্গবন্ধুর জন্য নেতৃত্বে সংগ্রাম করেছে, সেই রাজনীতির মূল ধারাকে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু এই সময়টায় শুধু আওয়ামী লীগের ভূমিকা নয়, অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকাগুলোকে আমাদের বিবেচনায় নিয়ে আসা দরকার। যেমন আলোচনা হয়েছে যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে সংবাদপত্রের উপরে কি ধরনের নিয়ন্ত্রণ ছিল, এবং একথা অনেকেই বলে যে বঙ্গবন্ধুর নাম নেওয়া কোনো মানুষ ছিল না। হ্যাঁ, কথা ঠিকই, সেরকম পত্রপত্রিকার সুযোগটাও ছিল না। তখন 4টে মাত্র দৈনিক ছিল, যে কারণে বলা হয়েছে যে বঙ্গবন্ধুর সমস্ত পত্রপত্রিকা নিষিদ্ধ করে দিয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন 4টে পত্রিকা রেখেছিলেন। সেই 4টে পত্রিকার কোনো পত্রিকায় বঙ্গবন্ধুর ঘটনা, হত্যাকাণ্ড বা বঙ্গবন্ধুর পক্ষে কোনো কথা সে সময় বলা হয়নি। আমরা দেখেছি সে সময় 2টা মাত্র সাপ্তাহিক পত্রিকা ছিল, একটা হলো সাপ্তাহিক মুক্তিবাণী, আরটি হলো সাপ্তাহিক খবর, যেখানে আমরা অনেকেই সময় সময় লিখেছি। সেখানে কেবলমাত্র বঙ্গবন্ধু
কাজে বঙ্গবন্ধু হত্যার পরে এই বছরের পর বছর ধরে যে চাপের মধ্যে রাখা হয়েছে, সেই চাপ থেকে বের হওয়া আসা কিন্তু খুব সহজ কাজ ছিল না। যেমন আমাকে গ্রেপ্তার করে পরে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে, আমাকে 10 বছরের জেল দেওয়া হয়েছে, এবং আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। সাজা দেওয়ার পরে সামরিক আদালতে ওই রায়ের বিরুদ্ধে আমাকে আপিল করার সুযোগ দেওয়া হয়। এই যে একটা অবস্থা বছরের পর বছর ধরে চলে এসেছে, তো এই অবস্থায় আহ এটা খুব স্বাভাবিক যে আহ, যে রাজনীতির বিরুদ্ধে ক্রমাগত ভাবে বিষোদ্গার করা হচ্ছে, ক্রমাগত ভাবে নিপীড়ন চালানো হচ্ছে যে রাজনীতির পক্ষের লোকদের উপর, সেখানে এটা সময় লাগার বিষয় যে বঙ্গবন্ধুর পক্ষে বা সেই রাজনীতির পক্ষে একটা জনমত তৈরি হবে, মানুষ নির্ভয়ে সেই রাজনীতির জি পক্ষে মাঠে জি নামবে। জি বিল্লাহ ভাই, বিল্লাহ ভাই আপনাকে এই জি পরিবর্তন হয়েছে সেটা আমরা জানি। জি ধন্যবাদ। জি জি ধন্যবাদ বিল্লাহ ভাই। পিন্টু ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন দিয়ে আপনাকে ছেড়ে দিব, কারণ সাইদ ভাই এবং মানিক ভাইকে দিয়ে শেষ করব আমি। সেটি হলো যে আপনি এই 15 আগস্টে একটি ঘটনা দেখেছেন, সেটি হলো যে বঙ্গভবনে আপনি যদি যান তাহলে কিন্তু আপনার তাপমাত্রা চেক করা হয় এই করোনার সময়, এবং 4-5 স্তর সিকিউরিটি চেক করে আপনাকে ঢুকতে হয়। আপনিও গিয়েছেন, আমিও গিয়েছি, আমার এই অভিজ্ঞতাটি আছে। তাহলে আমার একটা প্রশ্ন হলো, এই যে এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? এই যে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, তার করোনা আক্রান্ত হয়েছে, সেটি 5 দিন পর সে পজিটিভ রিপোর্ট পেয়েছে। এই ব্যক্তিটি কিভাবে বঙ্গভবনের ভিতরে ঢুকলো? তাহলে যারা দায়িত্বে ছিল তারা কেন তার তাপমাত্রা চেক করলো না? শুধু তাকে এই সাসপেন্ড করে কিন্তু সমাধান না। যারা, আমার প্রশ্ন, আমার ব্যক্তিগত প্রশ্ন আপনার কাছে, সেটি হলো যে যারা নিরাপত্তার দায়িত্বে ছিল, একদম বঙ্গভবন গণভবনের গেট থেকে একেবারে নেত্রীর কাছ পর্যন্ত, তারা কেন তাকে তাপমাত্রা চেক না করে ঢুকালো? এবং সে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছাকাছি গেল এই অগাস্ট মাসে? এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? নিরাপত্তা রক্ষীদের ব্যাপারে কি বলবেন? বিষয়টা বোধহয় ওই নিরাপত্তা রক্ষীর পক্ষে এটা সম্ভব না এই কারণে, না, তাহলে কি ধরেন উনি তাপমাত্রা চেক 15 করে নাই? আগস্টে গিয়েছেন, তো 13 আগস্ট হ্যাঁ তাপমাত্রা চেক করলে আপনি তাপমাত্রা নরমাল পেতে পারেন, কারণ উনি 13 আগস্ট চেক করতে দিয়েছেন, তো তখন হয়তো ওনার সিমটম ছিল। এখন তো অনেক সিমটম ছাড়াই আপনার এই করোনার পজিটিভ পাওয়া যাচ্ছে, তো ওনার হয়তো তাপমাত্রা ছিল না, তো এটা আপনি আটকাবেন কি করে? এটা এই ব্যক্তির নিজস্ব দায়। এখানে আপনি এই সিকিউরিটির বা ইয়েদের অত দায় দিতে পারবেন না এই কারণে, কারণ আমি যদি করোনা পজিটিভ হই এবং আমি যদি অ্যাসিম্পটোমেটিক হই, তাহলে আমাকে আপনি ধরবেন কি করে? এটা আমার নিজস্ব দায়। আমার উচিত ছিল, আমি যেহেতু এক জায়গায় পরীক্ষা করে পজিটিভ পেয়েছি, আরেক জায়গায় পরীক্ষা করে নেগেটিভ পেয়েছি, তবে আমাকে ধরে নিতে হবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে আমি যেহেতু এক জায়গায় পজিটিভ পেয়েছি, আমি পজিটিভ ধরে নিব আমাকে। এই না, আমার চিকিৎসাটাও কিন্তু সেভাবেই হয়। আর যেহেতু উনি আপনার আইসিডিডিআরবি দিয়ে করিয়েছেন, এটা পজিটিভ, আবার ল্যাবেট দিয়ে করেছেন, ওটা নেগেটিভ, উনি ল্যাবেটটাকে কগনিজেন্সে নিলেন আর আইসিডিডিআরবিটা কগনিজেন্সে নিলেন, এটা তো হতে পারে না। এটা এই ব্যক্তির সম্পূর্ণ নিজের দায়। এই দায়ের জন্য এখন আপনি দেখতে পারেন যে উনি যেই ঘটনাটা ঘটিয়েছেন, আমাদের এই আমলাতন্ত্র তাকে বাঁচিয়ে রাখে মানে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কি নেয় না। আমরা এখনকার যেই পরিবেশ আমলাতন্ত্রের ভিতরে, এরা এতটা শক্তিশালী, রাজনৈতিক দল চাইলেও তাদের কিছু করতে পারে না। এটা নিয়ে আপনি আরেকদিন আলোচনা করেন, দীর্ঘ আলোচনা করা সম্ভব, কেন আমলাতন্ত্রের বিরুদ্ধে সরকার চাইলেও ব্যবস্থা নিতে পারে না। কারণ ওই ব্যক্তির সম্পূর্ণ নিজস্ব দায় ছিল। তাকে সাথে সাথেই আপনার তার বিরুদ্ধে যখন খবরটা আসলো, আমরা যখন দুটো রিপোর্ট একসঙ্গেই পেলাম যে পজিটিভ রিপোর্ট, প্রধানমন্ত্রীর কার্যালয়েও সেটা পৌঁছানো হলো, তারপরও যথাসময়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। সেই জায়গায় আপনি আলোচনার সুযোগ রাখেন। আমি মনে করি যে এটা ওই ব্যক্তির সম্পূর্ণ নিজস্ব দায়, এবং এই জাতীয় কঠিন বার্তা দেওয়া উচিত যেন এই ধরনের ভুল আর কেউ না করে। কিন্তু সেটা কেন হচ্ছে না সেটা নিয়ে আমি আপনার কাছে অনুরোধ জানাবো, পরবর্তীতে কখনো এটা নিয়ে আলোচনা করব। জি পিন্টু ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। সাইদ ভাই আপনি বলবেন, এরপর আমি মানিক স্যার কাছে চলে যাব। সাইদ ভাই, এর আর কিছু বলার, কোনো প্রশ্নের কোনো মানে উত্তর দেওয়ার কোনো কিছু আছে কিনা সামগ্রিক? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, একটা জাতীয় ঐক্যমত্য দরকার। সেটা হলো যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় পথ চলি।
সেখানে মিনিমাম যে জাতীয় যে আমাদের অঙ্গীকার, সেই অঙ্গীকারটাকে জাতিকে ধারণ করতে হবে, এবং যারা এই অঙ্গীকার ধারণ করে সরকার গঠন করবেন এবং এই অঙ্গীকার ধারণ করে বিরোধী দলের আসনে বসবেন, আর তার মাঝামাঝি জায়গায় এর কোনো সমাধান নেই, এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে খুবই জরুরি। অতএব আমাদেরকে অপরাধীদের বিচার করা দরকার, এটা ঠিক। আমাদেরকে ইতিহাসকে ধারণ করা দরকার, এটা ঠিক। কিন্তু আমাদের লক্ষ্যটাও ঠিক করতে হবে, আমরা কোন লক্ষ্যে ধাবিত হব। আমরা কি ৭১-এর পথ চেতনায় পথ চলবো? আমরা কি ৪ রাষ্ট্রীয় নীতিমালাকে ধারণ করব, না আমরা এখানে একটা গোজামিলের জায়গা করব? আমরা এখানে আমরা সম্পদ গড়ব, কিন্তু সেই সম্পদের বন্টনটা কি হবে, সেটা ভাগটা কি হবে? এখানে কি ধনী আরো ধনী হবে? সম্পদ কি তাদের মুঠিতলে চলে যাবে আর গরিবরা কি বঞ্চিত হবে? এটা আমাদের সমাধানটা সংবিধানে রয়ে গেছে। এবং বঙ্গবন্ধু বলেছিলেন যে পৃথিবী ২ ভাগে বিভক্ত, একদিকে শোষক আর একদিকে শোষিত। আমি শোষিতের পক্ষে। তাহলে এই শোষিতের পক্ষে যে বাংলাদেশ, যেখানে অর্থনৈতিক সাম্য থাকবে, সামাজিক সাম্য থাকবে, যেখানে মানুষে মানুষে হিন্দু মুসলমানে কোনো বিরোধ থাকবে না, এই যে ৭১-এর চেতনায় যে বাংলাদেশ, আমরা এটা করতে পারছি না। সেই লক্ষ্যে আমরা চালিত হচ্ছে না, আমরা অন্য জায়গা বিতর্কটাকে রেখে এটাকে আড়াল করছি। আমার মনে হয় দেশের সামগ্রিক কল্যাণের সাথে আমাদের ৭১-এর চেতনায় পথ চলতে হবে, এবং বিভিন্ন দুর্যোগ আমাদের চোখে আঙ্গুল দিয়ে সেটা দেখিয়ে দিয়েছে। এমনকি কোভিড-১৯ও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যদি এইভাবে খোলা বাজারের কাছে ছেড়ে দেওয়া হয়, তাহলে দেশের অবস্থাটা কি হবে। অতএব এই স্বাস্থ্য কিংবা আমাদের চিকিৎসা শিক্ষা ব্যবস্থা, এই দায়িত্বটা রাষ্ট্রকে গ্রহণ করতে হবে, যাতে আমরা আমাদের মানব সম্পদকে, আমরা বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষায় সোনার বাংলা আমরা গড়তে পারি, আমরা আমাদের মানব সম্পদের কল্যাণ করতে পারি। সেই জায়গাটাকে নিশ্চিত হওয়া দরকার। বিতর্ক থাকবে, রাজনীতিতে বিতর্ক থাকবে, বিরোধ থাকবে, এবং সবকিছুই থাকবে, কিন্তু এই কমন জায়গাটা যে আমরা এই 15ই আগস্টকে, মানে এই আগস্ট মাসে আমরা ৭১-এর চেতনায় পথ চলবো, এবং বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা সম্ভব বলে আমি মনে করি। সাইদ ভাই, আপনি আমাদের সাথে থাকেন। আমি মানিক স্যারকে দিয়ে শেষ করব আজকে। স্যার, আপনি তো পুরো সবার বক্তব্য শুনলেন, সবশেষে আপনি এটার লাস্ট কি বলবেন আপনি সবকিছু মিলিয়ে? কয়েকটি কথাই ফুটে এসেছে। সাইদ ভাই অত্যন্ত সুন্দর কথা বলেছেন, ষড়যন্ত্রের কথা। পিন্টু সাহেব যে কথাগুলো বলেছেন, যে শেখ হাসিনা একা, অত্যন্ত মূল্যবান একটি কথা। আমি ১০০% তার সাথে একমত যে ওনার আশেপাশে এখনো কিন্তু ষড়যন্ত্রীরা আছে এবং খুবই নিকটেই রয়েছে, যার কারণে এই যে প্রতি বিপ্লবী, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা উনি নিতে পারছেন না। তো এইখানে ঐক্যের ব্যাপারে আমার খুব সিরিয়াস রিজার্ভেশন আছে। আমি শুরু করবো এইভাবে, তেল আর জলে কখনো কিন্তু এক হতে পারে না, এটা হয়নি। আমরা যদি ইতিহাস ঘাঁটি, আমরা ১৭ শতকে যখন ইংল্যান্ডে পার্লামেন্টপন্থী এবং রাজতন্ত্রের শক্তির পন্থী যে শক্তির দ্বন্দ্ব হয়েছে, এই দুই শক্তি কিন্তু কখনো এক হয়নি, তারা আলাদাই ছিল। ফরাসি বিপ্লবেও তাই হয়েছে, বিপ্লবপন্থী এবং যারা রাজতন্ত্রপন্থী তাদের সাথে কখনো মিল হয়নি। বলশেভিক এবং জারপন্থীদের কখনো মিল হয়নি। ফিডেল ক্যাস্ট্রো এবং বাতিস্তার সাথে কখনো মিল হয়নি। আমরা যদি চিলিতে দেখি, সেখানেও তাই। তো এই যে বিপ্লবী আর প্রতি বিপ্লবী, এদের তো মিল হতে পারে। আমি এখানে বলবো বিএনপি জামাত হচ্ছে প্রতি বিপ্লবী, এবং তারা যে প্রতি বিপ্লবী রয়ে গেছে, তারা ৭৫-এ বঙ্গবন্ধুকে খুন করে আবার ২০০৪-এ বঙ্গবন্ধু কন্যাকেও খুন করার চেষ্টা করেছিল, এবং পরবর্তীতে ২০১৩ নির্বাচনে পরে তারা ৩ মাস জ্বালাও যে অভিযান, সেটা মেনটেন করেছে। তার মানে তারা কিন্তু পরিবর্তিত হয়নি। সুতরাং তাদের সাথে জাতীয় ঐক্য তো অসম্ভব কথা। তাদের একটা সংখ্যা, বেশ বড় সংখ্যা রয়েছে, কিন্তু সেটাকে আমাদের মেনে নিয়েই আমাদের, তবে অত বড় সংখ্যা নয়, তারা কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তাদের থেকে তারা অনেক দুর্বল ওই অর্থে, কিন্তু তারা সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে এখনো রয়েছে, আমার মনে হয় ভবিষ্যতেও থাকবে। এবং এইখানে একটি
খুব মারাত্মক কথা উঠেছে যে যারা বঙ্গবন্ধুকে খুন করলো তারা রাষ্ট্রীয় খেতাব কিভাবে পায়। এটা সত্যি একটা মারাত্মক প্রশ্ন, কিন্তু অনেকে এই কথাটা এতদিন চিন্তাও করেনি। আমি মনে করি আইন করে, সূচির প্রশ্নটা এসছে, সূচিকে অনেক দেশ অনেক রকম সম্মান থেকে বঞ্চিত করেছে। আমি মনে করি আইন করে এইসব লোকদের, যাদের বীর বিক্রম বীর উত্তম উপাধি দেওয়া হয়েছে, তাদের সবার সেই সেই পদবিগুলো কেড়ে নেওয়া উচিত। একই সাথে আমি আরেকটা দাবি করি যে পার্লামেন্ট একটি পবিত্র স্থান, সেই পবিত্র স্থানের পাশে খুনি জিয়ার কবর থাকতে পারে না, তার কবরও সেখান থেকে সরিয়ে নিতে হবে। এটা কিন্তু আমার একটা দাবি, এবং এগুলো খুব জোরে সোরে অনেক শক্তির সাথে কিন্তু করতে হবে। তারপরে একটি কথা, যে আবার সেই চার নেতার ব্যাপারে আসে, সৈয়দ নজরুল সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দিন সাহেব এবং কামরুজ্জামান সাহেব। তাদেরকে কিন্তু আক্রমণ করেছিল অত্যন্ত ক্যালকুলেটেড ওয়েতে, যাতে বঙ্গবন্ধু হত্যার পরে কোনো আন্দোলন দানা বাঁধতে না পারে। এবং সেই ব্যাপারে তারা জিয়া মোস্তাক এই দুজন কিন্তু, তাছাড়া অন্যান্য লোকও ছিল, চাষি ইত্যাদি, তাহের ঠাকুর, এরা কিন্তু অত্যন্ত সুচতুর লোক ছিল। তারা সব ক্যালকুলেটেড ওয়েতেই কিন্তু এগুলা করেছে, যাতে আপনার কোনো আন্দোলন হতে না পারে। যার জন্য আমি ওই বিপদগামী কথাটার সাথে একমত নই, কারণ তারা পথে ছিল না। পথে থেকে যারা সরে যায় তাদের বলে বিপদগামী। তাদের ওই পথটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা, যে যার ভুরি ভুরি প্রমাণ এখন আমরা পাচ্ছি। তো এখন আর গয়েশ্বর রায়ের কথা আসি। গয়েশ্বর রায় যে কথাটি বলেছে, সেই কথাটির সাথে তো আদালতের রায়ের পুরোপুরি সংঘর্ষ রয়ে গেছে। আদালত পরিষ্কার ভাষায় বলেছে, যেটা পিন্টু সাহেব বললেন, সাহিদ ভাই বললেন, এবং আপনার বিড়লা সাহেবও বলেছেন, যে এভিডেন্স ইজ ক্লিয়ার যে এই 21শে অগাস্টের মূল হোতা ছিল তারেক জিয়া। এটা তো আদালতই বলছে, পিন্টু ইত্যাদি। এবং আমি আরেকটু অ্যাড করব, যে এই ঘটনা খালেদা যা জানতো না, আমার মনে হয় এটি পাগলও বিশ্বাস করবে। কারণ এখানে আমি দুটো কথা বলি, এনএসআই এবং ডিজিএফআই প্রধান ইনভলভ ছিল, তাদের সাজা হয়েছে। এই দুজন কিন্তু প্রধানমন্ত্রীর কথা ছাড়া এক পাও এগোতে পারে না। এবং আমরা জানি যে এই দুজনকে প্রতিদিন রাতেই কিন্তু প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করতে হয়, এনএসআই প্রধানকে এবং ডিজিএফআই প্রধানকে। এই দুজন ইনভলভ ছিল। হারিস চৌধুরী, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, সে ইনভলভ ছিল। পিন্টু, তারপরে আরেকটি কথা, মৌলানা তাজউদ্দিনকে পরের দিনই খালেদা জিয়া পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার তড়িঘড়ি করে ব্যবস্থা করলো। এবং সেখানে যে ডাইরেক্টর ছিল ডিজিএফআই জেনারেল রুমি, উনি বলেছিলেন, তার বিরুদ্ধে মত দিয়েছিলেন। খালেদা জিয়া তখন বলেছিল, তাকে পাকিস্তানে পাঠাবো না জাহান্নামে পাঠাবো, সেটা আমার ব্যাপার, আপনার কোনো ব্যাপার না। তো এইগুলো যদি আমরা মিলাই, আমি একজন আইনজ্ঞ হিসাবে, বা আইনজ্ঞ না, আমার মনে হয় যে কোনো সাধারণ মানুষের কাছে এই কনক্লুশনটা ক্লিয়ার হবে যে খালেদা জিয়া নিশ্চিতভাবে অন্তত জানতো, ইনভলভ না হলেও জানতো। এবং সেখানে যে দাবিটি উঠেছে যে তাকে হুকুমের আসামি করা হোক, আমি কিন্তু এটা 100% সমর্থন করি। আমাদের বিচার ব্যবস্থায় কিন্তু, আমাদের ফৌজদারি কার্যবিধিতে কিন্তু রয়েছে, আমরা সম্পূরক চার্জশিট দিয়ে তাকে আনতে পারি। আমার মনে হয় আনা উচিত। আমাদের কিন্তু এইসব ব্যাপারে খুবই বলিষ্ঠ হতে হবে, লাজ লজ্জা সব ভুলে যে, নাইলে আমরা যদি তাদেরকে এখন বাঁচাতে থাকি, তারা কিন্তু আমাদের বাঁচাবে না। ষড়যন্ত্র কিন্তু চলছে, ষড়যন্ত্র এখনো চলছে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমি একই কথা বলবো, যে আজ পাকিস্তান এবং চীন আমাদের নানা কৌশলে আমাদের দেশে ঢোকার চেষ্টা করছে। পাকিস্তান তো এখন পর্যন্ত ক্ষমাই চায়নি, আমাদের টাকা ফেরত দেয়নি। যেসব সৈন্য তারা অঙ্গীকার করেছে যাদের বিচার করবে, তাদের বিচার করেনি। আমাদের প্রচুর পাওনা টাকা রয়েছে, কয়েক ট্রিলিয়ন ডলার হবে এখন, সেগুলো ফেরত দেয়নি। তো এবং সবচেয়ে বড় কথা, ক্ষমাও চায়নি। সুতরাং পাকিস্তানের সাথে আমাদের কোনো ডায়ালগ হতেই পারে না। এবং চীনের ব্যাপারে বলি, চীন সেদিনও 15ই আগস্ট জাতির জনকের আত্মার প্রতি চরম অবমাননা করে খালেদা জিয়ার কাছে উপহার পাঠিয়েছে, এই বলে যে সেদিন নাকি খালেদা জিয়ার জন্মদিবস। খালেদা জিয়ার এটি বিতর্কিত জন্মদিবস, এ ব্যাপারে এমনকি মওদুদ সাহেবও বলেছেন এটি আসলে তার জন্মদিবস নয়। তো চীন দূতাবাস আমাদের দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু প্রবেশ করেছে। তো চীনের সেই 71-এর ভূমিকা এবং এখনকার ভূমিকার মধ্যে তো পার্থক্য দেখতে পাচ্ছি, তারা আগের অবস্থানেই আছে। সুতরাং এই
দুই দেশের সাথে আমাদের মিল হতে পারে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস। আমি এই বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ সাবেক বিচারপতি আপিল বিভাগের বাংলাদেশ সুপ্রিম কোর্টের শামসুদ্দিন চৌধুরী মানিক ভাইকে, সিনিয়র সাংবাদিক আবু সাইদ খানকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার কারণে, নাজমুলক প্রধান বাংলাদেশ জাসদের সাধারণ সভা ওনাকে ধন্যবাদ, শাহ মোস্তাইন মিল্লা প্রতিরোধ যোদ্ধা আপনাকে অনেক ধন্যবাদ, জাহিদুল হাসান পিন্টু ডিবিসির সম্পাদক আমাদের সাথে যুক্ত ছিলেন। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করছি। আমরা আবার গভীর চিত্তে 15 আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধুর পরিবারে যারা নিহত হয়েছিলেন সেই কালরাত্রিতে, এবং বঙ্গবন্ধুকে বাঁচানোর জন্য যিনি ছুটে গিয়েছিলেন সেই কর্নেল জামিলকেও আমরা আজকে স্মরণ করছি, এবং 75-এর প্রতিরোধ যোদ্ধা যারা নিহত হয়েছিলেন সেই টানা বেশ কয়েকটি বছর যারা নিহত হয়েছিলেন, সেই আদিবাসী থেকে শুরু করে যারা যুক্ত হয়েছিলেন প্রতিরোধ যোদ্ধা, সবাইকে আমরা স্মরণ করছি। সেই সকল প্রতিরোধ যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আবারও বঙ্গবন্ধুর পরিবার, বঙ্গবন্ধু সপরিবারে যারা নিহত তাদের প্রতি আবারও আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করে আজকের মতো আকাশ বাংলার এই অনুষ্ঠানটি আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।